আমি রাসেল আছি সাথে, আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম। আজকে এই ঘটনাটি শুনুন। রাসেল ভাই, আমি সরাসরি ঘটনাতে চলে যাই। এই ঘটনাটি এটা আমার এক খালা আমাকে বলেছিলেন। ঘটনাটির স্থান হচ্ছে ফরিদপুরের নগরকান্দা এলাকাতে। তো যেই ফ্যামিলির সাথে ঘটেছিল তারা অত্যন্ত রক্ষণশীল এবং খুব ধার্মিক একটা ফ্যামিলি। তো ফরিদপুর নগরকান্দার যে জায়গাটাতে ঘটনাটা ঘটেছিল ওই জায়গায় একজন তারা বেশ অবস্থাশালী ছিলেন। তো দেখা যাচ্ছে যে ওই পরিবারের একটা সন্তান ছিলেন, উনি আবার মাদ্রাসায় লেখাপড়া করেছিলেন। তো উনি দেখা যাচ্ছে যে যেহেতু অত্র এলাকায় নিজেদের অনেক জায়গা জমি ছিল এবং ভালো প্রভাব প্রতিপত্তি তাদের ছিল, তো উনি নিজের জায়গা জমি দেখাশোনা করতেন। আর ওনাদের নিজস্ব একটা মসজিদ তৈরি করেছিলেন, ওই মসজিদে উনি ইমামতি করতেন। তো যেহেতু উনি পরিণত বয়সে চলে গিয়েছিলেন, এই জন্য পরিবার থেকে ওনাকে একটা ধার্মিক পরহেজগার মহিলা দেখে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করানো হয়। তো বিয়ের পর থেকে রাসেল ভাই ঘটনাটা শুরু হয় আর কি। তো ঘটনাটি তার ওয়াইফের সাথে ঘটতে থাকে। তো তার ওয়াইফের সাথে উনি যখন প্রথম বাসর রাত্রে ওনার যখন একই খাটে শুয়েছেন, তো ওনার ওয়াইফ হঠাৎ করে লক্ষ্য করলেন যে ওনার হাজবেন্ড কোনো কথা ছাড়াই হঠাৎ করে শুয়ে পড়লেন এবং শোয়ার সাথে সাথে উনি ঘুমিয়ে পড়েছেন। তো এটা ওনার কাছে খুব অদ্ভুত ব্যাপার লাগলো যে বিয়ের আগে তো তার সাথে আমার ওইভাবে দেখাও হয় নাই, কথা হয় নাই। তো উনি কোনো কথাবার্তা না বলেই হঠাৎ করে শুয়ে পড়লেন। উনি মনে একটু কষ্ট পেলেন আর কি। তো যাই হোক, উনিও পাশে শুয়ে পড়লেন। শোয়ার 3 থেকে 4 মিনিটের মাথায় ওনার ওয়াইফ হঠাৎ ওনার পিঠে খুব জোরে একটা আঘাত অনুভূত হলো আর কি, এবং ওই আঘাতে উনি বিছানা থেকে ঠাস করে নিচে পড়ে যান। আচ্ছা। এবং উনি দেখেন যে বিছানায় তার হাজবেন্ড ছাড়া আর কেউ নাই। তাহলে তাকে আঘাতটা করলো নাকি? তখন উনি চিন্তা করেন তার হাজবেন্ড তার সাথে কথা না বলেই শুয়ে পড়েছে, হয়তোবা তাকে তার পছন্দ না, এরকম অনেক অসংখ্য চিন্তা তার মাথায় চলে আসতে থাকে। এবং তার চিন্তা করে তার হাজবেন্ড তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কিন্তু উনি ভালো করে খেয়াল করেন তার হাজবেন্ড ঘুমাচ্ছেন। আসলে কিছু ঘুমাচ্ছে নাকি অভিনয় করছে এটা দেখার জন্য একটু পরীক্ষা করেন, দেখেন যে না, সে আসলেই ঘুমাচ্ছে। উনি তাহলে চিন্তা করেন যে তাহলে আমাকে ধাক্কাটা কে দিল। তো উনি অনেক 7-5 ভেবে পরবর্তীতে ঘুমায় পড়েন। সারা রাত্রে আর কোনো ঘটনা ওনার সাথে আর ঘটেনি। পরের দিন ওনার হাজবেন্ডকে এই বিষয়ে কিছু বলেনও নাই। দেখেন ওনার হাজবেন্ড একদম স্বাভাবিকভাবে তার সাথে কথা বলছে। তো উনি বিষয়টা গোপন করেন যে উনি আর এই বিষয়টা আর ওনার হাজবেন্ডকেও বলেন নাই বা ওর বাসার অন্য কোনো সদস্যদেরকেও বলেন নাই যে ধরনের ঘটনা ঘটেছে। পরের দিন একটা ঘটনা ঘটে। ঠিক এর পরের দিন যে ওনার হাজবেন্ডের পাশে উনি ঘুমিয়ে আছেন। তো ওনার হাজবেন্ড যেই পাশে আছেন আর কি, ওনার পাশে ঠিক তার অপোজিট পাশ থেকে একটি শক্ত হাত ওনার শরীরের উপর এসে পড়ে। তো উনি চোখ বন্ধ করে শুয়েছিলেন। তো ওনার হঠাৎ করে এরকম শক্ত হাত ওনার শরীরে আসার পরে স্বাভাবিকভাবে উনি একটু চোখ খোলেন। আসলে ভাই ওই সময় ওই এলাকায় কারেন্ট ছিল না, ইলেকট্রিসিটি ছিল না। ওনারা যেটা করতেন সেটা হলো হারিকেনের আলোটা অনেক কম করে দিয়ে তারপরে ঘুমাতেন আর কি। আচ্ছা, হালকা আলো থাকতো ঘরে, এরকম আর কি। তো উনি চোখ খুলে যতটুকু হালকা আলো দেখতে পেলেন ওনার হাজবেন্ড ওনার পাশে শুয়ে আছে, কিন্তু তার দুটো হাতই তার সাথে আছে, তার ওয়াইফের গায়ে উনি হাত দেন নাই। কিন্তু এই হাতটা কোথা থেকে আসলো? তো উনি এই চিন্তা করে একটু ভয়ে ভয়ে ওনার পেছন ফিরে তাকিয়েছেন। তো পেছন ফিরে তাকানোর সাথে সাথে রাসেল ভাই উনি অতটুকু অন্ধকারের মধ্যে, যতটুকু আলো আছে ঘরের মধ্যে, ততটুকু আলোর মধ্যে কালো কুচকুচে এবং খুব মোটা টাইপের কিন্তু ছোট আকৃতির কিছু একটা দেখতে পান উনি। চোখগুলো জল জল করছিল, যে বিড়াল বা কুকুরের রাত্রেবেলা যেভাবে চোখ জল জল করে, এটা দেখে উনি প্রচন্ড জোরে একটা চিৎকার দেন। তো চিৎকার দেওয়ার সাথে সাথে আশেপাশ থেকে লোকজন চলে আসে। তার পাশের যেই শ্বশুর শাশুড়ি যে পাশে ছিল বা অন্যরা যারা আত্মীয় তারা চলে আসে দরজা ধাক্কায়। তো অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, ওনার হাজবেন্ডের কিন্তু ঘুম ভাঙছিল না, উনি ঘুমাচ্ছেন। পরে ওনার ওয়াইফ উঠে দরজা যখন খুলে দেওয়ার পরে তার হাজবেন্ডকে ডেকে তোলা হয়। তখন সব ঘটনা বলা হয়। তখন সবাই বলে যে না, এরকম তো হওয়ার কথা না, তোমার মনের ভুল। তখন ওই যে বিয়ের প্রথম রাত্রে যে বিষয়টা ঘটেছিল তখন সবাইকে বলেন
তখন ওনার হাজবেন্ড বলে, না তো আমি এই ধরনের কোনো কাজ করি নাই, এটা আমি কেন করব, এরকম সে বলতে থাকে। তখন সবাই তাকেই দোষারোপ করে, তোমার একটা মনের ভুল, দুঃস্বপ্ন দেখেছো, নতুন বাড়িতে এসেছো বিয়ের পরে, হয়তো এরকম মনের ভুল হচ্ছে, টেনশন করতেছো, যাদের বাড়িতে রেখে আসছো তাদের জন্য একটু মন খারাপ লাগছে, এরকম অনেকে কথা বলে থাকে, একটা বুঝ দেয় আর কি। 3 দিনের দিন রাসেল ভাই আর একটা ঘটনা ঘটে। আচ্ছা, সেটা হলো, যেহেতু আমরা জানি যে গ্রামের ওয়াশরুম গুলো একটু বাসার থেকে একটু সাইডে হয় আর কি, এটা তো আমরা সবাই জানি। তো উনি রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছেন, কিন্তু হাজবেন্ডকে অনেক ডাকাডাকি করছেন, অদ্ভুত ব্যাপার, তার ঘুমই ভাঙে না। মানে তার খুব অবাক লাগে যে উনি শোয়ার সাথে সাথে ঘুমায় পড়েন এবং তাকে ডাকলে উনি উঠতে পারেন না, মানে এটা কেমন ঘুম। তো উনি কিন্তু বাড়ির অন্য সদস্যদেরকে জিজ্ঞেস করেছেন উনি কি আগের থেকে এইভাবে ঘুমান কিনা। তখন সবাই বলে, না তো, তার ঘুম তো এরকম না, তার ঘুম তো পাতলা, সে ফজরের নামাজ পড়ায়, সে ওঠে, ঘুম তো পাতলা, তো এরকম হচ্ছে কেন। আর আসলে ভাই বিয়ের পর থেকে যে সমস্যা হচ্ছিল, ওনার গভীর ঘুমের কারণে উনি কিন্তু এই নামাজ পড়াতেও মানে ব্যাহত হচ্ছিল, এই সময়টা উনি ঠিকঠাক মতো উঠতে পারতেন না। এটা উনি নিজেও খুব অবাক হচ্ছিলেন যে আমার হঠাৎ করে বিয়ের পরে ঘুমটা বেড়ে গেল কেন, এটা উনি নিজেও খুব অবাক হচ্ছিলেন, কিন্তু এর কোনো সমস্যার সমাধান উনি খুঁজে পাচ্ছিলেন না। তো যাই হোক রাসেল ভাই, 3rd ডেতে যখন উনি ওয়াশরুমে যাবেন, তখন ওনার হাজবেন্ডকে খুব ডাকাডাকি করেন। তখন যখন উঠলো না, তখন উনি হাতে হারিকেনটা নিয়ে যে বাসার দরজাটা খুলে মানে উঠান, মানে বাড়ির যে বারান্দাটা আছে, বারান্দা থেকে একটু নিচে নামলেন। নামার সময় ওনার মনে হলো ওনার মুখের সামনে, ধরেন যে আমরা যদি একটা কাপড়, মানে পাতলা কাপড় যদি সামনে ঝুলিয়ে রাখি, যদি পাতলা কাপড়টার সামনে দিয়ে মানে পার হয়ে চলে যাই, সেটা যদি আমাদের মুখের সাথে ছোঁয়া লাগে, ঠিক যেমন মনে হয়। তো উনি যখন বাসা বারান্দা থেকে নিচে নেমেছেন, তখন মনে হলো খুব পাতলা কিছু একটা, চুলের মতো বা কিছু এরকম নরম কিছু, উনি পার হয়ে চলে গেলেন। তখন উনি যেতে যেতে হঠাৎ করে চিন্তা করলেন যে কি ব্যাপার, আমি তো রাত্রে ঘুমানোর আগে বারান্দায় যে সমস্ত কাপড়গুলো রেখে দিয়েছিলাম শুকানোর জন্য, সেগুলো আমি ঘরে নিয়ে গেছি, তো কোন কাপড়টা রেখে গেলাম আবার ভুল করে, দেখি তো একটু তাকিয়ে। তো উনি আসলে ঘুরে তাকান যে আসলে ওখানে কোন কাপড়টা ছিল। উনি আসলে ঘুরে তাকানোর সাথে সাথে উনি দেখেন যে একটা লোক, ঠিক বাদুর রাসেল ভাই যেভাবে মাথা নিচের দিকে পা উপরের দিক দিয়ে ঝুলে থাকে, ঠিক ওরকম ভাবে একটা কালো মোটা এবং বেটে টাইপের একটা লোক পা উপরে এবং মাথা নিচের দিক দিয়ে ঝুলছে, এবং তার মাথার চুলগুলো একটু বড়, যেগুলো এরকম নিচে মানে ঝুলেছিল, এবং উনি যখন মানে পার হচ্ছিলেন তখন চুলটা পার হয়ে আসছেন। তো যখনই রাসেল ভাই দৃশ্যটা দেখেন, সাথে সাথে উনি চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে যান। বাসার অন্য সদস্যরা তাদের চিৎকার শুনে চলে আসে, তাকে যখন সেন্স ফেরানো হয় তখন সবাইকে ঘটনাটা বলেন। তখন রাসেল ভাই যেহেতু বেশ কয়েকটা এরকম ঘটনা ঘটছিল, তখন ওনার হাজবেন্ড, যে উনিও তো মসজিদের ইমাম সাহেব, উনিও টুকিটাকি তদবিরের কাজ করতেন। তো উনি ওনার ওয়াইফের উপরে কিছু তদবিরের কাজ করে উনি যেটা ফিল করেন, দেখে যে ওনার ওয়াইফের কোনো জিন বা এই টাইপের কোনো সমস্যা নেই। তখন উনি যখন ওনার পরিবারের সদস্যদেরকে বলেন যে না, আমি তো আমার ওয়াইফের কোনো জিন বা এই টাইপের কোনো সমস্যা দেখলাম না, তখন বাড়ির প্রত্যেক সদস্য বলেন যে ইনার মাথায় কোনো সমস্যা আছে, তাহলে উনি মেন্টালি হয়তো সিক, তার ওয়াইফ, এরকম সবাই বলতে থাকেন। এবং সবাই এইরকম চিন্তা ভাবনা করার কারণে সবাই তার সাথে এক ধরনের একটু অন্যরকম আচরণ করতে শুরু করেন, যেটা তার মনে খুব একটা ক্ষোভ সৃষ্টি করে আস্তে আস্তে, মানে সে মনে খুব কষ্ট পেতে থাকেন। রাসেল ভাই 4র্থ দিন ঘটে আর একটা ঘটনা। সেটা হচ্ছে যে এই উনি ওইখানে কিন্তু রাসেল ভাই ওনাদের বিশাল এলাকা নিয়ে বাড়িটা ছিল, ওই মহিলার হাজবেন্ডের, মানে ওনার শ্বশুর বাড়ির আর কি, ওই যেই বিশাল একটা পুকুর পাড় ছিল, একদম চারদিকে ঘেরা ছিল, বাইরের লোক এলাও ছিল না, যেহেতু ওনারা খুব কনজারভেটিভ ফ্যামিলি ছিলেন, বাইরের লোক এলাও ছিল না। তো ওনারা পুকুরেই গোসল করতেন সাধারণত। তো উনি একদিন দুপুরবেলা, একদম ভর দুপুরবেলা, জোহরের নামাজের ঠিক আগে, যখন বেলা একদম মানে সূর্য মাথার উপরে আর কি, তো ওই সময় উনি গোসল করতে গেছেন, ওনার ওয়াইফ আর কি। তো গোসল করতে যাওয়ার পর গোসল করে যখন উঠে আসছেন, হঠাৎ করে ওনার মাথার চুল আবার অনেক বড় ছিল, তো ওই চুল ধরে মানে মনে হলো একটা টান অনুভূত হয় ওনার। তো উনি চিন্তা করলেন হয়তোবা এত মানে নিচে চুল তো আমার এত বড় না যে নিচে কোথাও ডালের সাথে বা বেঁধে যাওয়ার কথা। তো উনি তাকান যে কি আমার চুলে টান লাগলো কিসে, যে উনি উঠতে পারছিলেন না কেন, হয়তো উনি হাঁটু পর্যন্ত, মানে ওনার হাঁটু জল যে পর্যন্ত ছিল ওই পর্যন্ত উঠেছেন, তারপরে ওনার চুল টান অনুভব করেন। তো যখনই টান অনুভব করেন, পিছন দিকে তাকিয়ে দেখেন ওই দিনই উনি ফার্স্ট
মানে দিনের বেলা এই জিনিসটা উনি দেখেন আর কি। দেখেন ভয়ঙ্কর চেহারার, কালো কুচকুচে চেহারা, তো দিনের বেলা চোখ দুটো দেখা যাচ্ছে স্পষ্ট লাল টকটকে এবং খুব বেটে আকৃতির, যতটুকু উনি বলছিলেন যেন চুলটা ধরে রেখেছে, ওনাকে উঠতে দিচ্ছে না পুকুর থেকে। তখনও ওইখানে উনি চিৎকার দিয়ে পানির মধ্যেই সেন্সলেস হয়ে পড়ে যান। ওই পাশ দিয়ে আবার ওনার শ্বশুরবাড়ির আরেকজন লোক যাচ্ছিল, তো উনি দেখে যে উনি পানির মধ্যে পড়ে গেলেন। উনি আর কাউকে দেখেন নাই, ওই লোকটা মানে ওই লোকটা যে ওনার চুলকে ধরেছিল বা কি। তখন তাড়াতাড়ি করে সবাইকে ডাকাডাকি করে তারা ওখান থেকে তোলা হয়। তোলার পরে তাকে আবার ট্রিটমেন্ট করে যখন জ্ঞান ফেরানো হয়, তখন উনি সব বিষয়গুলো উনি বলেন। তখন বলার পর যেহেতু উনি বারবার এই কথাগুলো বলছিলেন, তখন ওনার হাজবেন্ড চিন্তা করলেন আচ্ছা ঠিক আছে, তারও হঠাৎ করে রাত্রেবেলা এরকম ঘুম বেড়ে যাওয়া, এটা উনি স্বাভাবিকভাবে নিতে পারছিলেন না। তখন উনি চিন্তা করছেন আচ্ছা ঠিক আছে, আমিও যাই, আমি একটু ট্রিটমেন্ট করে অন্য কারো কাছে যাই, দেখি কি অবস্থা হয়। তখন উনি খুব ভালো একজন হুজুরের কাছে নিয়ে যান, যে ওই সময়ে ওনার অত্র এলাকায় বেশ মানে নাম করা একজন হুজুর ছিলেন, বিশেষ করে জিন বা এই প্যারানর্মাল বিষয়গুলো উনি ট্রিটমেন্ট করতেন। আরো অদ্ভুত ব্যাপার রাসেল ভাই, উনিও কিন্তু তার ওয়াইফকে দেখে মানে পরীক্ষা নিরীক্ষা করে বলে না, আপনার ওয়াইফের তো এই ধরনের কোনো সমস্যা নেই, উনি তো দিব্যি সুস্থ লোকই মনে হচ্ছে, ওনার অন্য কোনো সমস্যা আছে। তো এর কারণে মানে ওই মহিলা আরো বেশি মানে সমস্যায় পড়ে যান তার মানে শ্বশুরবাড়ির পরিবারের কাছে, যেহেতু তার মানসিক সমস্যা বলে মানে হুজুররা হিসাবে বলে দিচ্ছেন। তো এতে করে তো উনি মানে পাগল হিসাবে আখ্যায়িত হয়ে যাচ্ছেন। তো যার কারণে সংসারেও একটা অশান্তি শুরু হয়। কিন্তু রাসূল ভাই উনি কিন্তু হাল ছাড়েন নাই, মানে ওই মহিলা উনি চিন্তা করছেন যে না, এটা আমি তো মানে ঠিক আছি, এটা তো। কিন্তু আসলে আরেকটা বিষয়, ওনার হাজবেন্ড যিনি, উনি যে দেখতেছিলেন যে সে যদি পাগলই হবে তাহলে অন্যান্য আচরণও তো চেঞ্জ হয়ে যাওয়ার কথা, কিন্তু তা কিন্তু হচ্ছে না, একদম স্বাভাবিক, একদম স্বাভাবিক। তো ওনার হাজবেন্ডও ঠিক একটা মেনে নিতে পারছিলেন না কথাগুলা। তো উনি চিন্তা করছেন নিশ্চয়ই এমন কোনো ঝামেলা আছে যেটা হয়তো আমরা ধরতে পারছি না। তো ওনার হাজবেন্ড ওনার সাপোর্টে ছিলেন, পরিবারের অন্য সদস্যরা ওনার এসে চলে গেলে ওনার হাজবেন্ড সাপোর্টে ছিলেন। তো অত্র এলাকায় মানে ওই জামানার মানে বিশেষ করে 70-এর দশকের খুব নাম করা একজন পীর সাহেব ওনাদের এলাকায় আসেন। তো ওনার কাছে তাকে নিয়ে যান এবং সব ঘটনা খুলে বলেন। খুলে বলার পর তখন ওই পীর সাহেব বলেন যে আমাকে একটু সময় দিতে হবে, আমার অনুগত যেই আমার ভক্ত যে জিনরা আছে, আমি ওদের কাছ থেকে একটু তথ্য নিয়ে দেখি আসলে ঘটনাটা কি, তারপর আমি একটা ডিসিশন দেবো বা কোনো ট্রিটমেন্টের কথা বলবো আর কি। তো রাসেল ভাই 3-4 দিন পরে তার সাথে যোগাযোগ করতে বলেন আর কি, তার এলাকায় গিয়ে। তো 3-4 দিন পরে এলাকায় যখন তার সাথে গিয়ে যোগাযোগ করা হয়, তখন বলে যে আসলে তুমি তো মাঝে মাঝে মানুষের ছোটখাটো কিছু ট্রিটমেন্ট করো, তো এরকম একটা ট্রিটমেন্ট করার সময় একটা জিনের খুব ক্ষতি হয়ে যায়। সে জিনটা একজনের সাথে ছিল, তুমি সেটা ট্রিটমেন্ট করতে গেছে, তুমি না বুঝেই বেশ কিছু কাজ করে ফেলেছিলা যেটা এমনি সহজভাবে করা যেত, কিন্তু তুমি না বুঝে এমন কিছু কাজ করে যেটা জিনের ক্ষতি হয়ে যায়, এই জন্য সে তোমার প্রতি খুব ক্ষিপ্ত। কিন্তু তুমি যেহেতু মানে সবসময় কোরআন তেলাওয়াত করো, রেগুলার মানে নামাজ পড়াও, তোমার কাছে ঠিক অতটা ঘেঁষতে না পারলেও তোমার ওয়াইফের উপর তার প্রতিশোধ নিচ্ছে। এখন এটা সমাধানটা তাহলে কি? তো সমাধান হচ্ছে ওই জিনের সাথে, বা জিনটা রাসেল ভাই এতটাই শক্তিশালী যে অন্যান্য হুজুরা মানে তার উপস্থিতি টের পায় না, যেটা যে জিন রিলেটেড সমস্যা, উপস্থিতি টের পায় না। পরবর্তীতে ওই মানে পীর সাহেব যিনি, উনি সরাসরি ওই জিনের সাথেই কথা বলেন। কথা বলার পর তাকে ওই জিনকে বোঝাতে সক্ষম হন এবং জিন কথা দেয় যে সে এটা ছেড়ে উনি চলে যাবে। এবং আস্তে আস্তে রাসেল ভাই ওই মহিলা সুস্থ হয়ে গিয়েছিল। এবং মানে আমার কাছে যতদূর তথ্য আছে, তো ওনার মহিলার হাজবেন্ড এবং উনি এখন ওনারা জীবিত আছেন। তো এটাই ছিল রাসেল ভাই আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির আনসারি বলছিলাম। এখন যে ঘটনা আমি শেয়ার করব সেটা আমার আজকের এপিসোডের শেষ ঘটনা, আর এটা ঘটেছিল আমার ভার্সিটি লাইফের একটা ফ্রেন্ডের সাথে। মূলত সেই ফ্রেন্ডের ফ্যামিলির সাথে এই ঘটনাটা ঘটেছিল। তা আমার সেই ফ্রেন্ডের নাম ছিল রায়হান। সে, তার ছোট বোন এবং তার বাবা মাকে নিয়ে তাদের ফ্যামিলি ছিল। তো তার ছোট বোনের নাম ছিল শান্তা, যদিও এটা তার ছদ্ম নাম, কারণ রায়হান আমাকে তার নামটা বলতে বারণ করেছিল। তো রায়হান বলে ওদের দেশের বাড়িতে যখন 20-25 বছর আগে ওরা থাকতো, তখন ওর দাদা মৃত্যু শয্যায় অবস্থায়
রায়হানের চাচা এবং বাবাকে, মানে ওনার দুইজন সন্তানই ছিল না রায়হানের দাদার। তো ওই রায়হানের চাচা এবং বাবাকে ওদের সম্পত্তি বুঝায় দেয় এবং বলে যে দেখো, তোমরা দুই ভাই আমার দুই সন্তান, তো তোমাদের যে সম্পত্তিটা আমি সমান ভাগে ভাগ করে দিচ্ছি এবং এটাতে দলিল বা কাগজপত্র যেভাবেই আছে, এটা কিন্তু তোমরা কখনোই এই জায়গা যে কোনো একজন বিক্রি করে চলে যেতে পারবা না। এক হলে দুজনকে জায়গা বিক্রি করে চলে যেতে হবে, আর নাহলে একজন থাকবে, একজন জায়গা বিক্রি করে চলে যাবা, এটা সম্ভব হবে না। এবং সেই দলিল এটা এভাবেই লেখা আছে। তো রায়হানের বাবা চাচারা বলে ওনার আব্বাকে, মানে রায়হানের দাদাকে বলে যে বাবা, আপনি এগুলো নিয়ে ভাববেন না, কারণ আমরা দুই ভাই সবসময় একসাথেই থাকবো, আমরা কোনো বেচা বিক্রি করবো না এই জায়গা। যাই হোক, এর কয়েকদিনের মাথায় রায়হানের দাদা মারা যায়। তো ওনারা দুই ভাই, মানে রায়হানের চাচা এবং বাবা আলাদা আলাদা বাড়িতে পাশাপাশি একসাথেই বসবাস করতেন। তো রায়হানের চাচি একটু অন্যরকম ছিল। তিনি কখনোই মানে চাইতেন না যে ওনার হাজবেন্ড, মানে রায়হানের চাচা, ওনার ভাইয়ের সাথে একসাথে থাকুক। ওনাদের ছোট একটা মেয়ে ছিল। তো যখন এই ঘটনাটা ঘটে সেটা 20 থেকে 25 বছর আগে, আর তখন রায়হান ক্লাস 5-6 পড়ে, আর তো ছোট বোন তখন 1-2 বছর বয়স। আর রায়হানের চাচা যে ছোট একটা মেয়ে ছিল, এটা ওর বয়স 3-4 বছর। তো রায়হানের চাচি প্রায় সময় ফোর্স করতো ওনার হাজবেন্ডকে যে দেখো, এখানে থাইকো না, এর চেয়ে এটা তো গ্রামের সাইডের এলাকা, তুমি এই জায়গাটা বিক্রি করো, বিক্রি করে আমার বাবার বাড়ির এখানে ভালো জমি আছে, এখানে আমরা কম দামে ভালো জমি পাবো, ভালো বাড়ি করতে পারবো, এখানে চলে যাবো, চলো। তো রায়হানের চাচা কখন এটা রাজি হতো না, এবং রায়হানের চাচি নাকি প্রায় সময় রায়হানের বাবাকে ফোর্স করতো যে আপনি আপনার ভাইকে বোঝান, এখানে আর কয়দিন থাকবে, এই গ্রাম সাইড এরিয়াতে আমার যে ছোট মেয়ে আছে ওকে বড় করতে পারবো না। তো রায়হানের বাবাও খুব রাগ করতো এটা নিয়ে, বলতো যে দেখো, এটা আমাদের দুই ভাইয়ের ব্যাপার, এটা নিয়ে তুমি নাক গলাবা না। তো যাই হোক, বেশ কিছুদিন পর মানে রায়হানের চাচা একবার রোড অ্যাক্সিডেন্ট করে এবং তারপর থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এবং তখন রায়হানের চাচি আরো জোরালোভাবে রায়হানের বাবাকে বলে যে দেখেন, আপনার ভাই অসুস্থ হয়ে গেছে, এই গ্রামে আশেপাশে কোথাও ডাক্তার পাওয়া যাবে না, আপনাদের জায়গাটা যে জায়গায় আছে এখানে আসলে ডাক্তার পাওয়া যাবে না, আমার বাবার বাড়ি সদরে, এখানে আমরা ভালো চিকিৎসাও করতে পারবো, আর ওর যেহেতু অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ, চলাচল করতে পারছে না, তো ওখানে যদি একটা জায়গা নেই আর যদি একটা বাড়ি করি এখানে, তাহলে আমার জন্য খুব সুবিধা হয়। আপনার জায়গাটা ইচ্ছা করলে এক হলে আমার হাজবেন্ড নামে লিখেটা আমাদেরটা দিয়ে দেন, আর নাহলে আপনার সম্পূর্ণ জায়গা বিক্রি করে ফেলেন। তো রায়হানের বাবা বলে দেখো, এই জায়গা কখনোই ভাগাভাগি করা যাবে না, বিক্রি করলে সবাইকে একসাথে করতে হবে, কিন্তু আমি আমার এই জায়গা বিক্রি করতে পারবো না, যদি সম্ভব হয় আমার ভাই শহরে গিয়ে ট্রিটমেন্ট করে আবার এখানে এসে থাকবে। কয়েক মাস পর রায়হানের চাচা মারা যায় এবং রায়হানের চাচি বেশ ভেঙে পড়ে এবং রায়হানের চাচির দিকে তাকায়। রায়হানের বাবা বলে দেখো, যেহেতু আমার ভাই মারাই গেছে, তোমারও তো টাকার পয়সার প্রয়োজন, ঠিক আছে, এক কাজ করে আমি তোমাকে কিছু টাকা পয়সা দিই, তুমি এগুলো দিয়ে মানে এগুলো নেই, তুমি সংসার চালাও, আর তোমার মেয়েটা বড় হচ্ছে, আমি ওর দেখভাল করবো। তো রায়হানের চাচি আবারও মানে খুব খারাপ ভাবে বলে যে দেখেন, আপনার ভাই তো মরছে এই গ্রামে থেকে, এখন আমাদের এখানে মারেন না, অ্যাটলিস্ট আপনার জায়গাটা বিক্রি করে আমাদের জায়গা বুঝাই দেন। কিন্তু রায়হান বাবা ওই জায়গায় অনড় ছিল, উনি কখনোই বিক্রি করার ব্যাপারে ছিল না। তো রায়হানের চাচির বাবার বাড়িতে ওনার মা নাকি, মানে রায়হানের চাচির আম্মা নাকি প্রায় সময় তাবিজ করত, এটা রায়হানের মায়ের কাছ থেকে রায়হান শুনেছিল। তো রায়হানের বাবা একটা সময় সিদ্ধান্ত নেয় যে উনি আসলে গ্রাম ছেড়ে উনি শহরের দিকে চলে যাবে, যেহেতু ওনার ছেলে মেয়েরা বড় হচ্ছিল। তো রায়হানের বাবা এরকম সিদ্ধান্ত যখন নেয়, তখন রায়হানের চাচি মনে করে যে হ্যাঁ, এখন হয়তো রায়হান জায়গা বিক্রি করে দিবে,
কিন্তু রায়হানের বাবা জায়গাটা বিক্রি করে না, উনি অলরেডি শহরে চলে যায়। তো শহরে যাওয়ার আগ মুহূর্তে রায়হানের চাচি রায়হানের বাবাকে আবার রিকোয়েস্ট করে, ভাই আপনি তো চলে যাবেন, জায়গাটা পারলে বিক্রি করে দেন, আর না হলে আমরা খুব অসহায় যাবো এখানে, অসহায় হয়ে যাবো, এখানে থাকাটা আমাদের খুব সমস্যা হয়ে যাবে, এবং আমরা তো অসহায়, আমরা কি করব, আমি আর আমার মেয়েই তো আছি। তো অনেক বোঝায় কিন্তু কোনো লাভ হয় না। রায়হানের বাবা বলে যে ঠিক আছে আমি শহরে যাই, আমি চিন্তা করি তারপর আমি জানাবো। তারপর রায়হানরা ঢাকার দিকে এসে পড়ে, এবং রায়হানের চাচি প্রায় সময় যোগাযোগ করে বলতো বা ঢাকায় আসতো, বলতো যে ভাই টাকাটা বিক্রি করেন, কিন্তু তাতে রাজি হয় না। তো একবার রায়হানের চাচি অনেক খাবার দাবার নিয়ে আসে গ্রাম থেকে, মানে সেবার ওই একই অবস্থা, মানে রায়হানের বাবাকে মানে খুশি করার জন্য ফল আনে, গ্রামের থেকে শাকসবজি নিয়ে আসে এবং বলে যে ভাইজান এগুলো আপনার জন্য আনছি, খাওয়া দাওয়া করবেন। ওনার কথা উদ্দেশ্য একটাই যে ঘুরে ফিরে ওই জায়গাটা বিক্রি করতে হবে। এখন রায়হানের বাবা বলে যে ঠিক আছে আপনি যান, দেশের বাড়িতে আমি দেখি জানাবো। তো এই চাচির যাওয়ার পর থেকেই রায়হানের যে বোন ছিল শান্তা, ও নাকি মানে কেমন জানি হয়ে গিয়েছিল। মানে চাচি কিছু খাবার এনেছিল, শান্তাকে দিয়েছিল, শান্তা খেয়েছে, এটা মানে মিষ্টি জাতীয় কোনো খাবার এনেছিল। তারপর থেকেই রায়হানের মা দেখে যে ওনার মেয়ে কেমন জানি হয়ে গেছে, মানে আস্তে আস্তে দেখছে, এটা খেয়াল করছে রায়হানের মা, দেখছে যে ওনার মেয়ে খাওয়া দাওয়ার প্রতি খুব একটা আগ্রহ নাই, ভাত খেয়ে দিলে ঠিক মতো খায় না। তখন রায়হানের বোনের বয়স প্রায় 4-5 বছর, আর রায়হানের তো তখন 14-15 বছর বয়স হবে। তো রায়হানের মোটামুটি তখন বুঝ আছে, রায়হান প্রায় সময় অসুস্থ হয়ে থাকতো এবং তার খাওয়ার প্রতি একটা অনীহা ছিল। এবং এই ঘটনাটা ঘটেছিল যখন ওদের বাসায় ওদের চাচি শেষবারের মতো আসে এবং বেশ খাওয়া নিয়ে এসেছিল ওর বোনের জন্য এবং জোর করে খাওয়াইছিল। তো রায়হানের মা যখন এই সমস্যাগুলো দেখতো তখন রায়হানের বাবাকে বলে যে দেখো তোমার মেয়েকে ভাবি যখন খাওয়া এগুলো দিল তারপর থেকেই দেখো বেশ কয়েকদিন হয়ে গেলো তোমার মেয়ে কেমন একটা আচার আচরণ, মেজাজটা কেমন খিটখিট হয়ে গেছে, ও খেতে চায় না, ও আগের থেকে কোনো শুকায় গেছে। তো রায়হানের বাবা এগুলো বিশ্বাস করে না, বলে যে দেখো ভাবি কি আনছে বা কি খাওয়া দিছে, তো সমস্যা কি হয়েছে। তো রায়হানের মা বলে দেখো আমি যতটুকু জানি ভাবির বাসার মানে ওনাদের যে মায়ের সাইড আছে ওরা তো ওনাকে তাবিজ না করে, এখন সেই জায়গা সম্পত্তি নিয়ে সমস্যাটা করতেছে নাকি, তুমি একটু দেখো। তো রায়হানের বাবা এরকম খুব একটা গুরুত্ব দেয় না। তো মাসের পর মাস যখন এরকম ওনার মেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে বা অসুস্থ দিকে চলে যাচ্ছিল, তখন রায়হানের বাবা একজন ভালো আলেমের কাছে যায় এবং সে আলেমকে পুরোটা ঘটনা খুলে বলে। তো আলেম বলে যে দেখেন হয়তো কিছু তাবিজ টোনা করছে, কিন্তু কে করছে এটা হয়তো আপনারা ভালোভাবে জানেন, তো এটা আমি আর নিজে থেকে বলবো না। তো আপনারা চেষ্টা করেন যে তার মাধ্যমেই এই তাবিজটার বান খোলানোর জন্য, কারণ এটা যে কবিরাজকে দিয়ে এই তাবিজটা করা হয়েছে আমি বুঝতে পারছি যে সেই লোকটা সুবিধার না, খুব খারাপভাবেই তাবিজটা করা হয়েছে। এই জন্য আমি আলেম, আমি নিজেও এটা বানটা খুলতে পারতেছি না, এবং যদি সম্ভব হয় দ্রুত আপনার মেয়ের এই সমস্যাটা মানে এই বানটা যে তাবিজ করছে এটা একটু ছোটানোর ব্যবস্থা করেন। এরপরে রায়হান বলে যে ওর বাবা নাকি বেশ কয়েকটা আলেম হুজুর ওনাকে দেখিয়েছিল, কিন্তু ম্যাক্সিমাম হুজুর এবং আলেমরা একই কথা বলে যে যেটা তাবিজ করছে তাকে বুঝান, তার মাধ্যমে এই তাবিজটা খোলান বা বানটা খোলান। তো রায়হানের বোন আস্তে আস্তে যখন এরকম মানে অসুস্থ হয়ে যাচ্ছিল, তো একটা হুজুর নাকি বলেছিল যে দেখেন এমন হতে পারে যে হ্যাঁ আমি ওকে একটা পানি পড়া দিচ্ছি, ও কিছুদিনের জন্য হয়তো সুস্থ হবে, তো আপনার এর মধ্যেই দেখেন যে আপনারা যাকে সন্দেহ করছেন যে তাবিজ করছে তাকে বোঝানোর চেষ্টা করেন যাতে তাবিজটা খুলে ফেলা হয়। তো সে সময় রায়হানের মা রায়হানের বাবাকে বলে দেখো অনেক তো হয়েছে, তোমার মেয়ে বা তোমার সন্তান তো আগে, তোমার জায়গা সম্পত্তি পরে, তুমি জায়গা সম্পত্তি বিক্রি করে দাও। তো রায়হানের বাবা একটু চিন্তায় পড়ে যায়, বলে পৈতৃক সম্পত্তি গ্রামে একটাই আছে, এখন
ভাবিকে বলে কোনোভাবে এটা সমাধান করা যায় নাকি, তাবিজটা বা বানটা করা যায় নাকি। তো রায়হানের বাবা এবং মা রায়হানের বোন এবং রায়হানকে নিয়ে একবার গ্রামে যায় এবং সেই ওনার মানে রায়হানের চাচিকে ডাকে, অনেক বুঝায় বলে যে আপা আপনি কিরকম মানে আপনি জানা মতে কি এখানে তাবিজ করে, উনি ঘুরায় মানে অনেকভাবে ঘুরায়, অনেক বুঝায় যে আসলে কি আপনি তাবিজটা করছেন, করলে ওর বানটা খুলে দেন। এতে ওর চাচি অনেক রেগে যায় এবং প্রায় অপমান করে পারলে বাসা থেকে তাড়ায় দেয়, এমন একটা অবস্থা। তো এটাতে রায়হানের বাবা আরো মানে টেনশনে পড়ে যাবে, এখন কি করবে রায়হানের বোনকে নিয়ে। কিন্তু যে হুজুরগুলো দেখিয়েছিল ওটা ঠিকই বলেছিল তাবিজ করা হয়েছে এবং কোনো খাওয়ার মাধ্যমে তাবিজ হয়েছিল, মানে কিছু একটা খাওয়াই দিয়েছিল, তাবিজ হয়েছে। যাই হোক, আস্তে আস্তে রায়হানের বোনও বড় হচ্ছে, কিন্তু ও আগের থেকে ওর কিছুটা ইমপ্রুভ হচ্ছে, কিন্তু ওই হুজুর পানি পড়া দিয়েছিল, ওটা খেলে হয়তো কিছুদিন মানে ঠিক হতো। তখন রায়হানের বোনের বয়স প্রায় 8-10 বছর হয়ে গিয়েছে, মানে যেহেতু এটা ঘটনাটা ঘটেছে অনেক আগেই, 8-10 বছর বয়স যখন রায়হানের বোনের হয়ে যায় তখন সে মানে আগে তো চুপচাপ ছিল, এখন আরো চুপচাপ হয়ে গেছে এবং কিছুটা শরীর স্বাস্থ্য মানে খাওয়া দাওয়ার প্রতি আগে থেকে একটু ওর রুচি আসলে ও এখন মানে আগের মধ্যে কিটকিটা, মানে শরীরটা শুকনা একবারে, পারলে আগে যা খেত এখন খায়, কিন্তু ওই খাওয়াটা এরকম আগের মতো না, ওই একই অবস্থা প্রায় বলা যায়। তো রায়হান বলে যেটা দেখার পর মা নাকি ওর মা নাকি প্রায় কান্নাকাটি এবং যেহেতু কয়েকবার ওরা চেষ্টা করেছিল চাচিকে বোঝানোর জন্য, কিন্তু চাচি কিছুই বুঝে নাই। তো কোনো একটা সময় রায়হানের বাবা ওর চাচিকে ফোন দেয়, যখন উনি মেয়েকে দেখে অবস্থা তখন চাচিকে ফোন দিয়ে রায়হানের চাচিকে ফোন দিয়ে বলে যে আপা ভাবি আপনি আসেন, আমি আমার জমি বিক্রি করে দিব, তবে একটা শর্ত আছে। তো তখন চাচি বলে যে ঠিক আছে আমি আসতেছি, শহরে আসতেছি তোমাদের বাড়িতে। তখন রায়হানের যে বোন তখন তোর 8-10 বছর বয়স, সে নাকি যেদিন চাচি আসবে তার আসার আগের দিন একটা খারাপ স্বপ্ন দেখে যে ওর চাচি যখন গ্রাম থেকে শহরে আসছিল তখন উনি যে বাসটায় আসে সেই বাসটা অ্যাক্সিডেন্ট করে এবং চাচি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তো তখন রায়হানের বোন এটা ওর বাবা মাকে বলে যে আমি এরকম চাচিকে দেখছি, চাচি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তখন রায়হানের বাবা মা বলে যে এগুলো বাজে স্বপ্ন দেখছো না, এগুলা খারাপ কথা। তো যাই হোক, তার 2-1 দিনের মধ্যে যখন চাচি আসে, চাচিকে সুস্থ অবস্থায় চাচি বাসায় আসে এবং রায়হানের বাবা বলে যে ভাবি দেখেন আমি আমার সম্পত্তি বিক্রি করে দিব, আপনাদের ভাগ্য বুঝাই দিব, কিন্তু আমার একটাই রিকোয়েস্ট, আপনি আমার মেয়েকে তাবিজ করছেন আমি জানি, এই তাবিজের বানটা আপনি খুলেন, নাহলে ও আর সুস্থ হবে না। তো রায়হানের চাচি বলে যে দেখো আমি কোনো তাবিজ করি নাই, আর আগে জমি বিক্রি করো তারপরে দেখা যাবে কি হয়। তখন রায়হানের মা এবং রায়হানের বাবার একটু সন্দেহ লাগে, যেহেতু ওনার মানে রায়হানের চাচি বলছে যে আগে জমি বিক্রি করো তারপর দেখা যাবে। তখন ওনারা যেটা করে যে বলে আচ্ছা ঠিক আছে আমরা জমি বিক্রির ব্যাপারে আগাচ্ছি, আপনি বাড়ি যান, আপনাকে যা বললাম একটু মাথায় রাখেন। উনি যেদিন বাড়ি যাবে ঠিকই উনি যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্ট করে এবং ওনার যে অবস্থা হয় সে মুহূর্তে ওনাকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ওনার সন্তান মেয়ে আসার পর ও কান্নাকাটি। তো হ্যাঁ বাবা ওনার মেয়েকে মাথায় হাত বুলে বলে দেখো মা যা হওয়ার হয়েছে, আমরা তো আছি, টেনশন করো না, তোমার মা সুস্থ হয়ে যাবে, অনেক সান্ত্বনা দেয়। তখন এমন একটা অবস্থা দাঁড়ায় যে রায়হানের মা একদিক দিয়ে হয়েছিল যে এক্সটেন্ড করছে, আল্লাহ না করুক যদি খারাপ কিছু হয়ে যায়, যদি মারাই যায় তাহলে সেক্ষেত্রে তো ওনার মেয়ে আবার এদিক দিয়ে রায়হানের বাবাও চিন্তা করতেছে যে না, কষ্ট লাগে রায়হানের বাবা যে একটা মেয়েটা পড়ে থাকবে, বাবা মানে ওনার কষ্ট লাগে যে বাবাটাও মারা গেছে ছোটবেলায়, এই মাটা যদি কিছু হয় তাহলে তো এই ভাতিজিটা একা পড়ে থাকবে।
তো তখন রায়হানের মা, ওনার কিছু করার থাকে না, উনি ওনার ভাবিকে মানে রায়হানের চাচিকে কয়েকদিন সেবা শুশ্রূষা করে। একটা পর্যায়ে রায়হানের চাচি মানে কিছুটা উনি মনে হয় উনি মানে রায়হানের মা বলে যে কিছুটা মনে হয় গিলটি ফিল করে, এই জন্য একদিন অসুস্থ অবস্থায় হসপিটালে থাকা অবস্থায় একদিন রায়হানের চাচি উনি রায়হানের মাকে ডেকে বলে হসপিটালের মধ্যে, দেখো আমি আসলে ভুল করছিলাম, আমি অনেকদিন অনেক কিছু অহংকার করছি, আর মোট কথা হচ্ছে আসলে আমি একটা কবিরাজ দিয়ে গ্রামের কবিরাজ দিয়ে আমার বাড়ির এখানে কবিরাজ থাকি, কবিরাজকে দিয়ে তোমার মেয়েকে তাবিজ করছিলাম, মানে জাদুটোনা করছিলাম। এখন আমার তো অবস্থা ভালো না, হয়তো আমি বাঁচি না মরি তা কিছু বলা যায় না, যদি সম্ভব হয় তোমরা দ্রুত একটা ঠিকানা দেয় বলে এই কবিরাজের কাছে যাও এবং আমার কথা বলবা, এবং কবিরাজকে বললেই হবে কবিরাজ তোমার মেয়ের জাদুটোনা যা বা যে তাবিজ করা সেটা উনি ছুটা দিবে, আমার কথা বললেই হবে। এদিকে রায়হানের বাবা এবং রায়হান ওনারা নাকি এরকম বাড়িতে যায় এবং ওই কবিরাজকে খুঁজে ডিটেলস বলে, এবং কবিরাজ সঙ্গে সঙ্গে এরকম তাবিজটা বা বানটা খুলে দেয়, এবং সে কবিরাজ বলে যে এটা তো অনেক আগে তাবিজটা করা হয়েছিল, এতদিন পর কেন বান খুলতেছেন? তখন রায়হানের বাবা জিজ্ঞেস করে এটা কখন করা হয়েছিল, পরে কবিরাজ ডিটেলস বলে যে উনি তো এরকম সম্পত্তির লোভে এরকম কাজটা করছিল, ওনাকে অনেক আগে করতে বলছিল, আজকে হয়তো উনি পারমিশন দিয়েছে দেখে আমি আজকে এটা বানটা খুললাম। যাই হোক, যখনই বান খুলে রায়হানের বাবা এবং রায়হান যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে, তখন ওনারা যাত্রাপথে শুনে যে রায়হানের চাচি মারা গিয়েছে, এবং রায়হান আমাকে এটা বলে যে ভাই এটা আমার একটা কেমন মানে ঘটনা, মানে এটা ভূতের ঘটনা বা ভৌতিক ঘটনা না, কিন্তু এই যে তাবিজটোনা যে হয়ে এটা খারাপ কিছু ঘটতে পারে আমি আমার নিজের মনকে দেখে এটা দেখেছি। এবং রায়হান বলে যে এই ঘটনা ঘটার পর থেকে ঠিক মাসখানেক পর থেকে আমার বোন আগে থেকে সম্পূর্ণ চেঞ্জ, ওর যেরকম শরীর ভেঙে গিয়েছিল বা সেরকম শরীর খারাপ থাকতো সম্পূর্ণ সে এখন সুস্থ, এবং সে আল্লাহ দিলে পরে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তো যাই হোক, এটা একটা ঘটনা আমি আপনাকে শেয়ার করলাম। আমরা চলে যাব সরাসরি আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসেনার্স। ওয়ালাইকুম আসসালাম। আমি মুশতাক আহমেদ রাঙা, আমি এসেছি বসুন্ধরা থেকে। রাসেল ভাই, আমি আজকে যে স্টোরিটা শেয়ার করতে যাচ্ছি এটা আমার অঞ্চলের একটা স্টোরি। তো আমার অঞ্চলটা হচ্ছে পাবনা জেলার ভাঙ্গুড়া থানার কানমরিচ ইউনিয়ন। তো এটা প্রত্যন্ত চলনবিল অঞ্চলের একটা স্টোরি। তো আমার যে আমার গ্রামের নাম গোবিন্দপুর। আমার গ্রামের একদম দক্ষিণ পাশে একটা ভিটা আছে রাসেল ভাই। ওই ভিটা কেন্দ্রিক ঘটনাটা। জি। ভিটাটার নাম হচ্ছে হাড়িপাড়া ভিটা। আমি একটু বর্ণনা দিয়ে নিচ্ছি যে হাড়িপাড়া ভিটার নামটা কেন হলো। জি। এটা 1971 এর আগে ওই হাড়িপাড়া ভিটায় হিন্দু সম্প্রদায়ের লোক বাস করত, যারা কুমার, হাড়ি পাতিল ইত্যাদি বানাতো আর কি। তো যে কারণে ওই সময় থেকেই ভিটার নাম হচ্ছে হাড়িপাড়া ভিটা। জি। তো 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাক হানাদার বাহিনী হাড়িপাড়া ভিটার যে হিন্দু সম্প্রদায় ছিল তাদের বাড়িঘর আগুনে জ্বালে পুড়িয়ে দেয়, এবং যারা ছিল আর কি মানুষ তাদেরকে গুলি করে হত্যা করা হয় নির্বিচারে। তো সেই সময় থেকে এখন পর্যন্ত রাসেল ভাই ভিটাটা সম্পূর্ণ জনশূন্য। জি। একদম খালি পড়ে আছে। তো এখন ওই ভিটায় 3টা বড় বড় হিজল গাছ আছে রাসেল ভাই, এবং ভিটার পূর্ব সাইডে একটা বড় তাল গাছ আছে। তো সেই জায়গা কেন্দ্রিক ঘটনাটা আর কি। তো আমার গ্রামেরই একজন ছেলে, নাম হচ্ছে কালু। তো কালুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা, এটা 2001 বা 2 সালের দিকে ঘটনাটি ঘটে গেছে। জি। 2001 বা 2 সালের দিকে ঘটনাটি ঘটে গেছে। তো কালুর একটা বেস্ট ফ্রেন্ড ছিল। কালুর যে ফ্রেন্ড সে হচ্ছে বিশু, ঠিক আছে। তো তারা দুজনেই, তো ওই সময় 2001 বা 2 সালে ওই সময় তাদের বয়স ছিল 14-15 বয়স। তো তারা গ্রামে ডানপিটে ছেলে ছিল, অনেক দুষ্টু প্রকৃতির ছিল রাসেল ভাই। তো তারা যেটা একটা সিদ্ধান্ত নেয়, ডিসিশন নেয় যে দুষ্টু প্রকৃতির কেমন, যে অমকের গাছের ফল পেড়ে খেত, ডাব পেড়ে খেত, আম পেড়ে খেত, ঠিক আছে, এরকম দুষ্টু প্রকৃতির। তো তারা সিদ্ধান্ত নিল যে ওই তাল গাছে
তারা তাল পেরে খাবে একদিন, ঠিক আছে। তো এটা ছিল 2002 সালের ঘটনা। জ্যৈষ্ঠ কি আষাঢ় মাস এই সময়ে রাসেল ভাই তালকুর পাওয়া যায়, ঠিক আছে। ওই সময়টাতে তালের যে আঁশটা, নরম আঁশটা, তালকুর। তো কালু তার বেস্ট ফ্রেন্ডকে বলে আর কি, বিশুকে, যে দেখ বিশু, আমরা আজকে রাতে তালকুর পারবো, মানে তাল পারবো। তো বিশু বলে ঠিক আছে, ওকে, আমি তোমার সাথে যাব, ঠিক আছে। তারা দুজন মিলে ডিসাইড করে আর কি। তো কালু বলে ঠিক আছে, তাহলে তুই আমাকে ডাক দিবি, রাত 11টা-12টার দিকে তুই আমাকে ডাক দিবি। তো বিশু বলে ওকে ঠিক আছে। তো কালু ঘুমিয়ে যায়। তো রাত 11টা কি 12টা এই সময় বিশু গিয়ে কালুর বাড়িতে নক দেয় আর কি, যে কালু ওঠ, চল যাই, ঠিক আছে। তো কালু উঠে পড়ে, একটা টর্চ লাইট নেয় তারা দুজন, নিয়ে গ্রামের একদম দক্ষিণ সাইড যে ভিটাটা আছে, হাড়িপাড়া ভিটা, এই ভিটার উপরে রাসেল ভাই চলে যায়। তারা দুজন একাকি, দুজন আর কি। তো জায়গাটা মানে গ্রাম থেকে একটু দূরে, তো যে জন্য একদম সম্পূর্ণ জনশূন্য এবং নির্জন একটা জায়গা, ঠিক আছে। আর গ্রামের রাত তো অনেক গভীর রাত, রাত 12টা-1টা, মানে অনেক গভীর রাত, সবাই ঘুমিয়ে পড়েছে, রাসেল ভাই এরকম একটা অবস্থা। তো ভিটার উপরে তারা দুজন যখন যায় রাসেল ভাই, তো কালু একটা ঘ্রাণ পায়, বাতাসের একটা ঘ্রাণ, এবং ঘ্রাণটা ছিল এরকম লাইক মাংস পোড়ালে যেরকম একটা ঘ্রাণ, রাসেল ভাই এরকম একটা ঘ্রাণ। তো কালু প্রথমে ভয় পায় আর কি, একটু সামান্য ভীত হয়, এবং বিশুকে বলে দেখ বিশু, এটা কিসের ঘ্রাণ, ঘ্রাণটা তো ভালো মনে হচ্ছে না, দেখ আমার একটু ভয় ভয় লাগছে, আজকে আমি চলে যাই এখান থেকে, আমরা আজকে এই কাজটা করবো না, অন্য কোনো দিন করবো। তো বিশু বলে যে, বিশু তখন হেসে বলে, আরে না, কোনো সমস্যা নাই, তুই গাছে ওঠ, তাল পার, ঠিক আছে। তো কালু বিশুর কথায় সাহস পেয়ে সে গাছে উঠে যায়, ঠিক আছে। গাছে উঠে যায়, কাছা দিয়ে সে সুন্দর করে গাছে উঠে যায়। গাছে ওঠার পরে একদম তাল গাছের মাথায় উঠে যখন সে মুচকিয়ে মুচকিয়ে তাল পারছিল রাসেল ভাই, তালটা পেরেই সে যখন তার মুখের সামনে তালটা নিয়ে আসলো বিশুর কাছে দেবে, বিশু তো গাছের নিচে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। যখন সে তার মুখের কাছে নিয়ে আসলো তালটা, রাসেল ভাই দেখলো যে এটা কোনো তাল ছিল না, এটা 3 থেকে 4 বছরের একজন শিশুর আকৃতির মাথা, এবং সেই মাথাটা রাসেল ভাই ওই কালুর দিকে তাকিয়ে মানে হাসি দিচ্ছিল রাসেল ভাই। এইটা কালু দেখে এটা সহ্য করতে পারে না, অনেক ভয় পায়, এবং শিশুটার চোখ জল করে জ্বলছিল। সাথে সাথে কালু নিচে বিশুকে ডাকে, বিশু 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 করে চিৎকার দেয়, কিন্তু নিচে তাকিয়ে দেখে, হালকা জ্যোৎস্নার আলো ছিল, নিচে তাকিয়ে দেখে রাসেল ভাই বিশু নাই, এবং সে একা একা তাল গাছে রাসেল ভাই। এবং এইটা দেখে সে সাংঘাতিক ভাবে ভয় পেয়ে রাসেল ভাই বলে রাখে যে ওই তাল গাছের সামনে একটা পুকুর ছিল রাসেল ভাই, বিশাল একটা পুকুর। তো সে মানে খুব ভয় পেয়ে রাসেল ভাই তাল গাছ থেকে পুকুরের মধ্যে পড়ে যায়, জি, ঠিক আছে। পুকুরের মধ্যে পড়ে যায়, পানির মধ্যে তলিয়ে যায়। তো সে যখন পানি থেকে উপরে উঠে আসে, তখন দেখে যে তার বন্ধু বিশু, যাকে তাল গাছের নিচে থাকার কথা কিন্তু তাল গাছের নিচে সে দেখে নাই, তার বন্ধু বিশু, সে গলা পানিতে, তার পুরো বডিটা পানির নিচে এবং মাথাটা শুধু পানির উপরে তার দিকে তাকিয়ে আছে, এবং একটা মুচকি হাসি দিয়ে বলছে, কিরে কালু। এইটা বলে রাসেল ভাই, তো বিশুর যে চোখ একদম জল করছিল, তো কালু তো ভয় পায়, এবং ভয় পেয়ে কালু বুঝতে পারে যে না, এখানে খারাপ কিছু ঘটতে যাচ্ছে, এবং অবভিয়াসলি খারাপ কিছু ঘটতে যাচ্ছে, তার কিছু হবে। এবং এইটা ভেবে সে রাসেল ভাই সে সাতটাতে পুকুরের পাড়ে চলে আসবে রাসেল ভাই। এমত অবস্থায় ওই যে অশরীরী আত্মা বা আমরা যাই বলি, ওই যে ব্যক্তিটা কি বিশু, সে রাসেলের ঘাড় চেপে ধরে, মানে কালুর ঘাড় চেপে ধরে রাসেল ভাই, ঘাড় চেপে ধরে কালুকে আচ্ছা মতো পানির মধ্যে চুবায়, জোরে জোরে চুবাচ্ছে, এবং কালু জোরে জোরে চিৎকার করছে, বাঁচান বাঁচান, কেউ আমাকে বাঁচান, ভাই কেউ আমাকে বাঁচান, ঠিক আছে। তো পুকুর পাড়ে, পুকুরটা ছিল অনেক বড় একটা পুকুর, যেখানে মাছ চাষ করা হতো রাসেল ভাই। তো নূর কাকা নামের এক আঙ্কেল ছিল আমাদের, এখন চাচা বলি আমরা। তো নূর কাকা ওই পুকুরে মাছ চাষ করতো, এবং পুকুরের একদম পূর্ব সাইডে সে রাতে পুকুর পাহারা দিত। তার একটা ছোট ছই ছিল, ঠিক আছে, মাটির উপরে ছই, এবং ছইয়ের নিচে সে পাহারা দিত। সে নূর চাষার লক্ষ্য করলো যে পুকুরের মধ্যে কেউ একজন চুবানি খাচ্ছে, পুকুরের মধ্যে সাঁতার কাটলে যেরকম একটা শব্দ হয় এরকম, এবং বাঁচাও বাঁচাও করে জোরে জোরে চিৎকার করছে। তো নূর চাষা বিষয়টা নোটিস করে, এবং সে তার হাতে থাকা যে লাইটটা, সে লাইটটা নিয়ে দৌড় দেয় পুকুর পাড়ে। তো ওই জায়গায় গিয়ে সে পানির মধ্যে দেখে যে
ঝাপাঝাপি করছে, এমন অবস্থায় সে লাইট মারে। যখনই সে রাসেল ভাই লাইট মারে, তখনই মাথাটা রাসেল ভাই মানে বিশু নামের যে অশরীরী আত্মাটা, ঠিক আছে, তার দিকে যখন সে মাথা ঘুরে তাকায় রাসেল ভাই, লাইটে তো চোখ বড় বড় জল করছিল, লাল আলো। তো রাসেল ভাই এইটা দেখে সেও সাংঘাতিক ভাবে ভয় পায়, এবং একটা সময় যেটা হয় সেটা হচ্ছে যে ওই অশরীরী আত্মাটা রাসেল ভাই পানির মধ্যে ডুব দিয়ে চলে যায় রাসেল ভাই। এবং কালু দ্রুত সাঁতার পারে, আর পুকুর পাড়ে উঠার পরে সে সেন্সলেস হয়ে যায় রাসেল ভাই। তো রাসেল ভাই তারপরে নূর কাকা কালুকে কাঁধে করে বাসার উপরে নিয়ে যায়, মানে তার বাড়িতে নিয়ে যাওয়ার পরে পানি টানি ঢেলে সুস্থ করা হয়, সেন্সলেস মানে অবস্থায় থেকে অজ্ঞান ফেরে আর কি। তো ঠিক আছে, এরপরে কালু সব ঘটনা খুলে বলে যে আমার সঙ্গে তো বিশু গেছিল, ঠিক আছে। তো কালুর ফ্যামিলি বিশুর বাড়িতে যায় ওই রাতেই। তো বিশুর মাকে জিজ্ঞেস করে কি ব্যাপার বিশুর আম্মা, আপনার ছেলে কই, ঠিক আছে। তো বিশুর আম্মা বলতেছে রাসেল ভাই, বিশু তো আমার ঘুমায় গেছে অনেক আগেই, সে তো বাইরে যায় নাই। তাহলে রাসেল ভাই বিষয়টা লক্ষ্য করেন যে এইখানে কিন্তু বিশু কালুর সঙ্গে যায় নাই রাসেল ভাই, তাহলে গেলটাকে, ঠিক আছে। এরপর থেকে রাসেল ভাই কালু কখনোই অত রাতে আর কখনো বাইরে বেরোয় নাই, এবং সাংঘাতিক ভাবে ভয় পায় ছেলেটা। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির আনসারি বলছিলাম। তো আজকের দিনে এটা আমার আরেকটা ঘটনা, আশা করি আপনাদের এটাও ভালো লাগবে। তো এই ঘটনাটা বলার আগে আমি বলে নিচ্ছি যে আপনারা হয়তো অনেকেই যারা আমার লাস্ট এপিসোডগুলো শুনেছেন, আপনারা জানেন যে আমি ময়মনসিংহে বেশ কিছু বছর চাকরির সুবাদে থেকেছিলাম। আর সেই সাথে এটাও বলছি যে ভৌতিকতা যে পেজটা আছে ফেসবুকে, সেখানে সপ্তাহখানিক আগে আমি একটা ভিডিও পোস্ট করি, যেটা আমার ময়মনসিংহের বাসার ছাদ থেকে দিনের বেলা ভিডিওটা করেছিলাম। এবং ভিডিওটা আপনারা যারা দেখেছেন, এখানে কিন্তু ইন্ডিকেট করা ছিল, আপনারা হয়তো অনেকে জানেন যে আমার বাসার পাশেই নিচে যে টিন শেডের যে হাফ বিল্ডিং গুলো ছিল, এটা এক ডোমের বাসা ছিল, এবং ওইটার পাশে একটা ঝোপঝাড়ের মতো ছিল, এবং সামনে ছিল একটা লাশ কাটা ঘর। মূলত পুরোটা এরিয়ায় ছিল ময়মনসিংহ বয়েজ মেডিকেল হোস্টেলের ভিতরেই। তো আজকে সেই এরিয়া নিয়েই আমার আজকের এই ঘটনা। তো আমি যখন ময়মনসিংহ ছিলাম, তখন এই বিল্ডিংটা মানে বাসাটায় আমার থাকা হয় প্রায় 3 বছর। বাসাটা ছিল একবার রুফটপে, ছাদে, 2টা রুম নিয়ে। তো সেখানকার বাড়িওয়ালা নানা নানি যিনি যারা ছিলেন, ওনারাই মূলত পুরোটা বিল্ডিং দেখাশোনা করতো, আর ওনাদের ছেলেমেয়েরা ছিল দেশের বাইরে। তো যখন আমি বাসা ছেড়ে দিব তার ঠিক 1 সপ্তাহ আগে আমি আমার স্থানীয় যারা বন্ধু বান্ধব আছে ওদের নিয়ে একদিন নিজে আড্ডা দিচ্ছিলাম বাসার নিচেই। তো একজন ফ্রেন্ড আমার বলে ওঠে যে তুই যে বাসায় থাকলি 5 তলায়, একা থাকলি আর 3 বছর, তোর ভয় লাগতো না? তাই বললাম যে না, ভয়ের কি আছে, কেন, ভয়ের তো কিছু নাই। তো বলছে ভয়ের কিছু নাই মানে কি? তোর এই বিল্ডিং এর পাশেই তো যে ঘেঁষা যে এরিয়াটা বয়েজ মেডিকেল হোস্টেল, এটা তো আজ থেকে 25-30 বছর আগে লাশ কাটা ঘর ছিল, আর তুই এখানে একা থাকতেই বা কিভাবে? আমার কিছুটা কুতূহল হয়। আমি বলি যে কিরে ভাই, লাশ কাটা ঘর ছিল, আমার বাড়িওয়ালা আমার কিছু বললো না, আর আমিও থাকলাম, কই খারাপ কিছু আমি দেখি নাই। তো তখন আমার সেই ফ্রেন্ড বলতেছে, দেখ তোর বাড়িওয়ালা নিজে আছে, উনি তো খুব পরেশগার মানুষ, উনি একসময় ওনার সাথে আমার কথা, মানে ফ্রেন্ডই বলে যে, ফ্রেন্ড বলতেছে যে আমি তো এখানকার স্থানীয়, আমি ওনার সাথে একবার কথা বলছিলাম, উনি আমাকে একটা স্টোরি বলছিল, তুই পারলে যা ওই ডানের সাথে, তুইও তো অনেক ফ্রিলি কথাবার্তা বলিস, তো তুই যা, উনিও তোকে স্টোরি একটা বলবে, দেখ যা, তুই আগে এখানে যা, ওনার সাথে কথা বলিস। তাই আমি আমার ফ্রেন্ডের কথা অনুযায়ী 2-1 দিন পর এই বাসা ভাড়া দিতে যাব, যেহেতু আমার বাসা ছেড়ে দেওয়াই লাগবে। তো আমি বাড়ির নানিকে বলি যে নানি, আমি তো কয়েকদিন পরে বাসা ছেড়ে দিব, বাসা ভাড়াটা নেন, আর আপনার সাথে কিছু কথা ছিল। তো বাড়ির নানি বলে যে ঠিক আছে নাতি, আসো ভিতরে আসো, কথা বলি। তো বাড়ির নানিকে আমি বলি যে নানি কিছু মনে করবেন না, কিছু কথা জিজ্ঞেস করি। তা আপনাদের এখানে কি পাশে কি এটাকে লাশ কাটা ঘর ছিল নাকি কোনো এক সময়? তো নানি বলতেছে যে কেন, কে বলছে তোমাকে এটা? আমি বলি যে স্থানীয় আমার যে ফ্রেন্ড আছে ওর নাম বলি, যে ও এটা বলছে। তখন নানি বলে যে ও আচ্ছা আচ্ছা, ও বলছে। নানি কিছুক্ষণ চুপ থাকার পর বলে যে হ্যাঁ, এটা তো পাশে লাশ কাটা ঘর ছিল, এটা তো অনেক আগে ছিল, কেন কোনো সমস্যা হয়েছে? তা আমি নানিকে বলি যে নানি কোনো সমস্যা হয় নাই, কিন্তু
কিছুটা অবাক লাগতেছে আমার জন্য। এত বছর থাকলাম, আমি নিজেও জানি না পাশে লাশ কাটা ঘর ছিল আমার বিল্ডিং এর পাশেই। তো নানি হেসে হেসে বলতেছে যে তোমার যদি কোনো সমস্যা না হয়ে থাকে তো তোমার জেনে লাভ কি, পাশে কি ছিল না না ছিল তো জানার তোমার দরকার নাই। তখন আমি একটু নানিকে বলি যে নানি কি কোনো ঘটনা আছে নাকি এখানে, আমার একটু বলা যাবে? তো নানি বলছে কিসের ঘটনা, কোনো ভুটটুত বলতে কিছু নাই, যাও, তোমার দুষ্টাইম করছে এলাকার ছেলেবেলেরা, তোমার ফ্রেন্ডরা, এখানে কোনো ঘটনা নাই। তো নানিকে অনেক বলার পর নানি আমাকে বলে যে হ্যাঁ একটা ঘটনা আছে, যে তুমি চলে যাবা, যাওয়ার আগে এটাই শুনো, বাসা ছাইরা দাও, যেখানে থাকবো এখান থেকে আবার আসো কোন একদিন, তখন আমি বাকি স্টোরিগুলো বলবো, বাট আজকে একটাই শুনো, কারণ সবগুলা যদি স্টোরি শুনো তাহলে তুমি আজকে রাতে বাসা থাকতে পারবা না। তো আমি নানিকে বলছি নানি দেখেন আমি থাকবোই আর 3-4 দিনই বাসায়, বলেন যে স্টোরি সেটা বলার বলেন। তো নানি আমাকে একটা স্টোরি শেয়ার করেন। সেটা ছিল এরকম যে আজ থেকে মানে যখন আমি ঘটনা শুনি এটা 17 সালে, তো তখন প্রায় 25-30 বছর আগে এই ময়মনসিংহ বয়েজ মেডিকেল হোস্টেল, এটা ছেলে এবং মেয়ে উভয়ই দুই সাইডে ওদের থাকার ব্যবস্থা ছিল। মানে এটাকে দিঘি আছে বড়, দিঘির ওই পারে ছেলেরা থাকতো, এই পারে মেয়েরা থাকতো। আর ঠিক যেই আমার ভিডিওটা আমার যে ভিডিওটা শেয়ার করা আছে, তো ওই দেখবেন এখানে যে ওই তো বললাম যে ভিডিও এখানে ইন্ডিকেট করা আছে কোনটা লাশ কাটা ঘর বা কোনটা ডোমের ঘর এটা ছিল। তো নানি বলে যে এখানে এলাকায় ওনাদের একটা দরবেশ টাইপের একটা লোক ছিল, মানে সে রাস্তায় সারাদিন উল্টাপাল্টা চলাফেরা করতো, কিন্তু অনেকেই বলতো তাকে, মানে অনেকেই এটা বলতো যে এই দরবেশ টাইপের লোকটা সে নাকি জিন চালান দিতে পারে, এবং সে রাস্তাঘাটে চলাচল করতো ঠিকই, কিন্তু যখন সে সন্ধ্যার পর তার বাড়িতে যেত, সেই লোক নাকি জিন চালান দিয়ে অনেকের অনেক চিকিৎসা করত। তো এলাকায় একটা ছেলে ছিল তখন, ওই নানি বলে ছোট ছেলে একটা ছিল, মানে 15-20 বছর বয়সের একটা ছেলে ছিল তখন। যে ছেলেটা একটু বাউন্ডারি টাইপের ছিল, ছেলেটার নাম ছিল মনির। তো ওই ছেলেটা নাকি মানে ওর যে এলাকার বন্ধু বান্ধব যারা ছিল ওরা নাকি প্রায় সময় বাজি ধরতো এবং উল্টাপাল্টা কাজ করতো। দেখা যাচ্ছে যে কোনো বাসায় ওই গাছের থেকে আম চুরি করতেছে, বা ওই যে ডাব গাছ থেকে ডাব চুরি করতেছে, সুপারি গাছে বা করছে, মানে খুব একটু বাউন্ডারি টাইপের, মানে দুষ্ট প্রকৃতির ছেলে ছিল। তোরা নাকি মাঝে মাঝে এরকম বাজিও ধরতো, যে হ্যাঁ এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডে বলতো যে তুই সুপারি গাছের উপরে যা, উঠে কতক্ষণ ঝুলে থাকতে পারোস দেখি, মানে এরকম ধরনের বাজি ওরা করতো, বাজি ধরতো ওরা। তো কোনো এক সময় ওই যে এলাকায় যে দরবেশ আছে সে অনেক অসুস্থ হয়ে পড়ে। তো অনেকেই যারা স্থানীয় ছেলেরা বলে যে এই দরবেশ হয়তো জিন চালান দিত, হয়তো কোনো জিনের আসরে সে অসুস্থ হয়ে গেছে। তো ওই যে মনির ছিল, তো ওরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে ওরা সিদ্ধান্ত নেয়। ওই মনির বাসা কিন্তু ছিল এই আমি বর্তমানে যে বাসা তখন যে বাসা থাকতাম, বা ডোমের বাসাটা যে আমি ভিডিওতে দেখাইছিলাম, ডোমের বাসা ওই ঠিক এর কাছাকাছি থাকতো মনিরদের বাসা ছিল। তো মনিরা বন্ধু বান্ধব যারা ছিল ওরা নাকি কোনো এক রাতে ওরা প্ল্যান করে এবং ওরা বলে যে দেখ আগামীকাল লাশ কাটা ঘরে যে লাশটা আসবে, সেই লাশটাকে যে ছুঁয়ে আসতে পারবে এবং বেশিক্ষণ ধরে লাশটাকে ধরে রাখতে পারবে, মানে হাত দিয়ে টাচ করে রাখতে পারবে, তাকে 1000 টাকা দেওয়া হবে। এবং সেই সময়ের 1000 টাকা কিন্তু অনেক বেশি, মানে এখনকার সময় বলা যায় যে প্রায় 10-15 টাকার মতো। এরকম মনির একটু সাহস দেখায়, ওর বন্ধু বান্ধবরা বলে যেটা কোনো ব্যাপারই না, আমি সকাল সকাল আসিস, দেখবো কোন লাশটা আগে আসে, ওই লাশটা আমি ধরে দেখাই দিব যা। তো আমি সেই লাশ কাটা করে একটা বর্ণনা দিয়ে রাখি। ওটা সিস্টেম ছিল এরকম যে যখন কোনো লাশ আসতো, মানে অ্যাক্সিডেন্টাল কেস বা সুইসাইড কেস, এরকম যদি কখনো কোনো লাশ আসতো, সেক্ষেত্রে ওই চাটি দিয়ে এটাকে বেঁধে লাশ ঘরের বারান্দায় ফেলে রাখতো, এবং যখন ওই পুলিশ ভেরিফিকেশনের কাগজপত্র আসতো তারপরে এই লাশ ডোম কাটাকাটি করে ডাক্তারকে এটা সে বুঝাই দিত। তো এই কাজগুলো হতো কি যে সকাল টাইমে বা দুপুর টাইমে লাশগুলো আসতো, এবং পুলিশ ভেরিফিকেশন হতে হতে এটা দুপুর বা সন্ধ্যার পর বা শুধু বিকেলের দিকে এটা হয়ে যেত আর কি, মানে কাটাকাটিটা ওই দুপুরের পরেই হতো। তো যাই হোক, মনির ওরা এরকম সিদ্ধান্ত নেয় যে পরের দিন ওরা এরকম বাজি ধরে, মনির খুব আগ্রহ দেখা, বলে যে আমি লাশ ধরে দেখাই দিব, তোরা দেখিস।
তো সেই রাতেই সেই যে দরবেশ ছিল, সেই যে এলাকায় যে দরবেশ ছিল, সে যে অসুস্থ হয়ে পড়ে বলেছিলাম আগে, তো সে এতটাই অসুস্থ হয় যে নিজের চিকিৎসা করতে যায় জিনের মাধ্যমে। এবং সে একটা সময় তার ফ্যামিলি মেম্বার সবাইকে ওর রুম থেকে বের হয়ে যেতে বলে সেই দরবেশ, এবং রুমের দরজা নিজেই লাগাই দেয়। তো ওর ফ্যামিলি মেম্বাররা ভাবে যে হয়তো আমার বাবা মানে সন্তানরা ভাবে যে হয়তো আমার বাবা তো এরকম দিন চালান দিতে পারে, হয়তো উনি নিজের চিকিৎসা নিজেই করবে, থাকুক, সময় লাগলে লাগুক, দেখি সুস্থ হোক, তাও সুস্থ হোক, যেটাই হোক। তো যেটা হয়, যখন ঘন্টাখানিক হয়ে যায় ওই দরবেশকে নক করার পর দরজা খুলছে না, তারা দরজা ভেঙে দেখে যে সে দরবেশ ফ্যানের মধ্যে ফাঁস দিয়ে ঝুলে আছে, মানে সে সুইসাইড করেছে। এটা এলাকায় জানাজানি হয়ে যায় এবং পরদিন সকালে সেই লাশ কাটা ঘরের প্রথম লাশটাই থাকি দরবেশের, এবং ওই লাশ চাটি দিয়ে বিছায় লাশ ঘরের বারান্দায় ফেলে রাখা হয়। এখানে দরবেশের যে ফ্যামিলি মেম্বাররা ছিল ওরা পুলিশ ভেরিফিকেশনের জন্য ওরা থানায় দৌড়াদৌড়ি করতে যায়। তো মোটামুটি এখানে নিরিবিলি ছিল। তো যেই ডোম লাশ কাটতো তার একটা ছোট ছেলে ছিল। তো ওই ছেলেটা ওই যে মনির বা ওদের যে ফ্রেন্ড সার্কেল ছিল ওদের খুব পরিচিত বা ঘনিষ্ঠ ছিল। তখন ওই মনিরের ফ্রেন্ড সার্কেল ওই ডোমের ছেলেকে বলে যে দেখ, তোর বাপ তো নাই, তোর বাপ আসলে লাশ কাটাকাটি করবে, তো আমরা একটা বাজি ধরছি যে আমাদের মনির আজকে যে লাশটা আছে এটা ধরে দেখাই দিবে। তো ওই ডোমের ছেলে বলে যে দেখ, যেটাই করবি আগে আগে করিস, কারণ আব্বা আসলে কিন্তু পরে সমস্যা হবে যদি দেখে তোরা লাশ নিয়ে ঘাটাঘাটি করছিস। তো যেটাই হোক, মনিরের ফ্রেন্ড যারা ছিল তারা নাকি দূরেই দাঁড়ায় ছিল এবং অনেক দূরে দাঁড়ায় ছিল, এবং মনির নাকি এরকম দৌড় দিয়ে গিয়ে সে লাশের কাছাকাছি, লাশ ঘরে রেখে লাশের কাছাকাছি যেতেই চাটিটা একটু খুলে ফেসটা দেখে লাশটাকে ধরে রাখে। এবং অনেকক্ষণ ধরে রাখার পরে তার মানে খুব একটা খারাপ লাগে, মানে খারাপ লাগে বলতে মানে সে নিজের থেকে শরীরে নাকি সে প্রচন্ড ঘামাচ্ছিল, এবং এরকম 5-10 মিনিট সে যখন দাঁড়াচ্ছিল, যতক্ষণ দাঁড়াচ্ছিল তার নাকি বুকে খুব ধরপড়ানি এবং খুব প্রচন্ড ঘামাচ্ছিল, এবং সে নাকি ওইখানেই বসে যায়, মানে ওই লাশ কাটা ঘরের পাশেই হঠাৎ করে বসে যায়। এই লাশটা ধরে যখন লাশটাকে ছেড়ে দেবে তখন হঠাৎ করে বসে যায়। তো ওর বন্ধু বান্ধব যারা ছিল ওরা দূরের থেকে দেখেই মানে বুঝে ফেলে যে মনির হয়তো ভয় অসুস্থ হয়ে গেছে, এবং তারা দৌড় দিয়ে মনির কাছে আসে এবং বলে, বন্ধু কি হয়েছে? বলছে কিছু হয় নাই। তো তারা সেই মুহূর্তে বলে যে নাকি মনির নাকি সেই মুহূর্তে প্রচন্ড ঘামাচ্ছিল এবং ওর বুক মানে গা পুরা কাঁপতেছিল। তোর বন্ধু বান্ধবরা যারা ছিল ওরা হয়তো তখন বুঝে যে না, আসলে কাজটা করা ঠিক হয় নাই, লাশ নিয়ে এরকম কাজটা করা ঠিক হয় নাই, যত টাকার বাজি হোক। যাই হোক, ওরা মনিরকে ওর বাসায় দিয়ে আসে এবং বলে যে ও একটু অসুস্থ হয়ে গেছে, এর জন্য ওকে ধরে ধরে নিয়ে আসলাম, নেন একটু। ওর মনিরের মাকে বলে যে ওর একটু শোয়াই দেন ওকে। তো মনিরের মা বলে যে তোমরা সারাদিন ঘুরে বেড়াও, কি করছো আমার ছেলের এই অবস্থা হলো কেন? তো মনির তোর সেন্স আছে, সে বলতেছে যে মা ওরা কিছু করে নাই, আমি হঠাৎ একটু অসুস্থ হয়ে গেছিলাম। তো মনিরের মা খুব বকাও দেয় মনিরকে যে তুই কেন এত দৌড়াদৌড়ি করিস বাইরে। তো যাই হোক, মনিরের সে বন্ধু বান্ধব সেদিন মতো চলে যায়। তো ওই বাইরা নানি বলে যে সেদিন ওরা মানে মনিরের নাকি পেটে এমন ব্যথা হয়েছিল যে বাইরা নানি বলে যে আমার বাসার থেকে ধরো কয়েকশো গজ সামনে ছিল মনিরের বাসা। সেই রাতে খুব চিল্লাচিল্লি শুনতাম যে মনির খুব চিৎকার করে কাঁদতেছে যে মা পেট ব্যথা আমাকে বাঁচাও। এবং ওনার মানে বাইরা নানি মানে ওনার হাজবেন্ড নানা বাইরা নানাও নাকি মনিরকে সেই রাতে দেখতে গেছিল, মানে সে পেট ব্যথা এবং রক্ত বমি। তখন মনিরের মা ওর সেই বন্ধু বান্ধব বলে যে আসলে কি হয়েছিল বলতো। তখন পুরোটা ঘটনা বলে যে এরকম লাশ কাটা ঘরের এখানে গেছিল, এরকম লাশ ধরছে, ওই দরবেশের লাশ ধরছে, তারপর থেকে এরকম। তখন আমার বিল্ডিং এ যে বাড়িওয়ালা নানা ছিলেন উনি নাকি তখন ওই মনিরের মাকে বলে যে দেখো ওই দরবেশ তো জিন চালান দিত, ওর তো শুনছিলাম যখন মারা যায় তখন নাকি ও জিন দিয়ে চিকিৎসা করতে চাইছিল। তো যেটাই হোক, তোমরা পারলে মনিরকে একটু ভালো হুজুর দেখাও, ঝাড়ফুঁক দাও, দেখো ঠিক হয়ে যাবে। এগুলা আসলে অনেক সময় বাচ্চারা ভয় পেলে এরকম হয়। তো যথারীতি এরকম ঝাড়ফুঁক দেওয়ার পরে হুজুরকে কয়েকদিন পর ঝাড়ফুঁক দেওয়ার পর মনির কিছুটা ঠিক হয়।
কিন্তু মনির মাঝে আচরণটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। সে ঘর থেকে খুব একটা বের হয় না এবং ও মানে কিছু অলৌকিক ঘটনা ঘটে যে ও ওর মাকে যেগুলা বলতো ঠিক ওরকমই সব ঘটে যেত। কেন যেন এরকম ঘটে যেত। এর একটা এক্সাম্পল নাকি এরকম ছিল, মানে ওই বাড়িয়া নানি বলে যে একবার নাকি মনির ওর বাবাকে সকালে বলে যে বাবা তুমি আজকে বাসা থেকে বের হয়ে না, তুমি ঘরে থাকো, তুমি একটা অ্যাক্সিডেন্ট করো, আপনি ঘর থেকে বের হয়ে না, এরকম অনেক রিকোয়েস্ট করে। তো মনিরের বাবা বলে আরে পাগলের মতো কি বলো, আমার কাজ আছে আমি বের হবো। এরকম উল্টা ঝাড়ি দিয়ে মনির বাবা নিজে বের হয়। তো ঠিকই সেদিন মনিরের বাবা দুপুরে উনি বাসের একটা অ্যাক্সিডেন্ট করে ওনার বেশ গুরুতর আহত হয়। এটা মানে যখন ঘটে তখন নাকি মনির বাবা খুব অবাক হয়ে গেছিল। তারপরও বিশ্বাস করে না, বলতেছে হয়তো ছেলের মনে টান ছিল যে বাবা যাতে বের না, হয়তো এরকম কারণে ছোট্ট একটা নিজ ঘটনা ঘটছে। আরেকবার নাকি এরকম মনিরের নানা যখন মারা যাবে তখন মনির তার মাকে বলছিল যে মা তুমি নানা বাড়ি চলে যাও, নানা খুব অসুস্থ, কখন কি ঘটে বলা যায় না, তুমি চলে যাও। অনেক জোরাজোরি পর মনির ওর মাকে নানা বাড়ি পাঠায় দেয়। ঠিকই তার একদিন পরে মনির নানা মারা যায়। তো এরকম যখন ঘটনাগুলো মনের মধ্যে ঘটতেছিল তখন ওর বাবা মা কিছুটা ঘাবড়া যায় এবং ওরা নাকি এই ওর মনির বাবা নাকি এই পারিয়া নানার কাছে, মানে আমি যে বিল্ডিং এ থাকতাম এই নানার কাছে এসে নাকি বলতো যে দেখেন মনির মধ্যে এই ঘটনাগুলো ঘটতেছে। আগে যেমন ও এরকম বাউন্ডারি টাইপের ছিল, বাইরে খুব ঘোরাঘুরি করতো, এখনো ঘর থেকে একটু বাইর হয় না, একটা ঘরের মধ্যে আবদ্ধ হয়ে বসে থাকে। আর কিছু ঘটনা আছে ও ঘটার আগে আমাদেরকে বলে দেয়, দেখা যায় ওগুলাই ঘটে। হুজুর তো দেখাইছি, তারপরও বলেন কি করা যায়। সে বাড়িয়া নানা বলে যে দেখো এটার তো কোনো সলিউশন নাই বা এটা কোনো সমাধান নাই, আমি এখন কি বলবো, হুজুর দেখাইছো, তোমার ছেলে সুস্থ আছে, হয়েছে তো আর কি চাও। ও যেটা ঘটার ঘটে বলুক, এটা হয়তো ঘটছে আর কি, কোন রকম বলছে ঘটে গেছে, বাদ দাও ওগুলা, ওগুলা এত টেনশন করো না। তারপর এই মনির একবার নাকি ও স্বপ্ন দেখে যে ও খুব অসুস্থ এবং তার ট্রিটমেন্ট করা হচ্ছে না দেখে সে মৃত্যুর করে ঢলে পড়বে এবং সে এই জিনিসটাই হুবহু তার মাকে বলে যে মা আমার শরীরটা খুব একটা ভালো না। মানে যখন যেদিন সে স্বপ্ন দেখে তারপরের দিন তার মাকে বলে যে মা আমার শরীরটা ধরে দেখো, আমার শরীরটা খুব একটা ভালো না, জ্বর লাগতেছে, আমার হসপিটালে নিয়ে চলো। তখন মনিরের বাবা শুনে বলে যে দেখ তোর একদিন জ্বর হইলো, গতকাল রাতে জ্বর ছিল না, আজকে সকালে বলিস তুই জ্বর হয়েছে, তোরা এখন হসপিটাল নিবো কেন, আগে ওষুধ খা, এমনি ঘরে ঠিক হয়ে যাবে, এগুলো নিয়ে তো টেনশন করিস না। কি কাজ করছস কয়েকদিন আগে, এই কারণে তুই ভয় পেয়ে ঘরে বসে থাকস, ঘর বাড়ির থেকে বেরো হস না, তোর মধ্যে সব আজগুবি জিনিস ঘটতেছে, তুই এগুলো বাদ দে, সুস্থ হয়ে যাবি, তুই ওষুধ খা সুস্থ হয়ে যাবি। বাড়িয়া নানি বলে যে দেখো সেই দিন মানে যেদিন এই ঘটনাটা ঘটে, মানে মনির যেদিন স্বপ্ন দেখে ওর মাকে পরের দিন যে ঘটনাটা বলে, সেদিনই সন্ধ্যার সময় এই জ্বরের কাঁপুনিতে মনির মারা যায়। এবং বাড়িয়া নানি বলে যে দেখো এটা ভয়ের ঘটনা কিনা জানি না, কিন্তু মানে একটা আজব একটা ঘটনা এরকম ঘটে যে ছেলেটা ওই লাশটা ধরার পরই ওর মধ্যে এরকম সব ঘটতেছে বা ঘটছিল। এটা আসলেই খুব একটা অলৌকিক ধরনের একটা ঘটনা ছিল। তো বাড়িয়া নানি আমাকে এটা বলে এবং উনি বলে যে দেখো তুমি যদি বেশি ভয় পাও, দরকার হলে তোমার বন্ধু বান্ধব আজকে রাতে বাসায় থাকো, সমস্যা নাই, কিন্তু তুমি বাসা থেকে যাও, তোমাকে আমি আবার পরে আরেকটা ঘটনা আছে এরকম শোনাবো। তো যাই হোক, এই ঘটনাটা আমার বেশ ভয় লেগেছিল সেদিন এবং আমার এখনো মনে আছে সেদিন আমি বাসায় ছিলাম না, আমি আমার ফ্রেন্ডের বাসায় রাতে ছিলাম। তো যাই হোক, আশা করি আপনাদের ঘটনাটা ভালো লেগেছে। সামনে আরো কিছু ঘটনা নিয়ে আসবো। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছি। আসল ভাই, আমি একটা আইটি ফার্মে নাইট শিফটে কাজ করি। আগে আমি ভূত একদম বিশ্বাস করতাম না,
ভাবতাম এসব দুর্বল মনের মানুষের কল্পনা, কিন্তু গত মাসে একটা রাত আমার পুরোই একদম বিশ্বাস, মানে জীবনে যত বিশ্বাস ছিল, জীবনের সকল ধারণাকে বদলে দিয়েছে। এখন আমি একা লিফটে উঠতে পারি না, সিঁড়ি দিয়ে উঠি। ভাই, ঘটনাটা শোনেন। সেদিন রাত তখন প্রায় 2:45, কাজ শেষ করে আমি অফিস থেকে বের হচ্ছিলাম। আমাদের অফিসটা 15 তলা বিশিষ্ট, কিন্তু 12 তলায়। পুরো বিল্ডিং যখন জনমানব শূন্য, শুধু নিচে সিকিউরিটি গার্ড বসে আছে। আমি লিফটের বাটন চাপলাম, লিফট আসলো, আমি ভিতরে ঢুকলাম। আমি গ্রাউন্ড ফ্লোর মানে জি বাটনে চাপলাম, লিফট নামতে শুরু করলো। হঠাৎ 10 তলায় এসে লিফটটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। আমি ভাবলাম ইলেকট্রিসিটি প্রবলেম, কিন্তু না, লিফটের ডিসপ্লেতে দেখলাম ফ্লোরের নাম্বার দেখাচ্ছে 13। রাসেল ভাই, অথচ আমাদের বিল্ডিং এর কোনো 13 তলাই নেই। 12 তলার ওপরেই সরাসরি 14 তলা। লিফটের দরজা খুব ধীরে ধীরে খুলছে। সামনে ঘুটঘুটি অন্ধকার, একটা অন্ধকার বারান্দা। সেখান থেকে একটা পচা মাংসের মতো দুর্গন্ধ নাকে আসলো। আমি বারবার ক্লোজ বাটন চাপছি, কিন্তু দরজা বন্ধ হচ্ছে না। হঠাৎই দেখলাম করিডোরের দূর থেকে কেউ একজন হেঁচকানো পায়ের শব্দ ফেলে লিফটের দিকে আসছে। তার হাঁটার শব্দটা ছিল অদ্ভুত, অনেকটা হাড়ের সাথে হাড় বাড়ি, মানে ঘষা খাওয়ার মতো শব্দ। যখন লিফটের দরজার কাছাকাছি আসলো, আবছা আলোয় দেখলাম লোকটা একটা কালো কোট পরা, কিন্তু তার মাথা এবং শরীরের তুলনায় উল্টো দিকে ঘুরানো। সে লিফটের ভিতরে ঢোকার জন্য পা বাড়ালো। আমি ভয়ে চোখ বন্ধ করে দিলাম। ঠিক তখনই লিফটের দরজাটা বন্ধ হয়ে গেল আর লিফট নিচে নামতে শুরু করলো। আমি যখন গ্রাউন্ড ফ্লোরে পৌঁছালাম, লিফট থেকে হঠাৎ দেখি আমার শার্টের হাতটা কেউ ছিঁড়ে ফেলেছে, আর সেখানে 4টা লম্বা নখের আঁচড়। পরের দিন আমি সিকিউরিটি ফুটেজ চেক করতে গেলাম। রাসেল ভাই, ওই ভিডিওতে যা দেখা গেছে, লিফটটা 10 তলায় থেমে দরজা খুলেছিল ঠিকই, কিন্তু সামনে কেউ ছিল না। তবে সবচেয়ে ভয়ের বিষয় হলো, পুরোটা সময় ধরে আমি লিফটের ভিতরে একাই ছিলাম, কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছিল আমার পাশে একটা কালো ছায়া দাঁড়িয়ে। সে আমার কাঁধে হাত দিয়ে আছে। তো রাসেল ভাইয়া একটু অসুস্থ, যাই হোক, এটা আমার সাথে জীবনের সাথে বাস্তব ঘটনা ঘটেছে। আমি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছিলাম, ফাহাদ। যাই হোক, আমাদের আর একটা ঘটনা আছে। সেই ঘটনাটি পাঠিয়েছে আমাদেরকে ময়মনসিংহ থেকে। তো সরাসরি আমরা তার ঘটনায় যাই। এই ঘটনাটা রাসেল ভাই, ঘটনাটা গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি। আমার এক বন্ধু বিয়ে খেতে গিয়েছিল। সে ফিরতে ফিরতে প্রায় রাত 2টা বেজে যায়। আমাদের গ্রামের ভেতর দিয়ে যাওয়ার জন্য রেল লাইনটাই ছিল শর্টকাট রাস্তা। ঘন কুয়াশায় 2 হাত দূরের জিনিসও দেখা যাচ্ছিল না। আমি কানে হেডফোন লাগিয়ে হাঁটছিলাম। হঠাৎ মনে হলো আমার ঠিক পিছনে কেউ একজন হাঁটছে। আমি হেডফোন খুলে দাঁড়ালাম, কিন্তু না, কোনো শব্দ নেই। ভাবলাম এটা মনের ভুল। আবার হাঁটতে শুরু করলাম। এবার স্পষ্ট শুনলাম খট 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 শব্দ, ঠিক যেন একটা রেলির ট্রলি আমার পিছনে আসছে। আমি পিছনে তাকিয়ে দেখি কুয়াশার ভেতর থেকে একটা ছোট ট্রলি এগিয়ে আসছে। ট্রলির উপরে কেউ একজন বসে আছে। অদ্ভুত ব্যাপার হলো রাসেল ভাই, ওই ট্রলিটা কোনো লাইট ছাড়াই চলছে, আর সেটা ঠেলার মতো কেউ নেই। ট্রলিটা যখন আমার একদম কাছে আসলো, আমি দেখলাম একজন বৃদ্ধ মানুষ বসে আছে। তার পরনে জরাজীর্ণ একটা চাদর। তিনি আমাকে দেখে থেমে গেলেন।
খুব শান্ত গলায় বললেন, বাবা, এই লাইনে অনেক বিপদ, তুমি ট্রলিতে ওঠো, আমি তোমাকে পার করে দিই। আমি ভাবলাম কোনো বৃদ্ধ মানুষ হয়তো সাহায্য করতে চাচ্ছেন। আমি ওই ট্রলিতে উঠতে যাব। মানে এই ট্রলি কিন্তু কাপড় বহন করা ট্রলি না, এই ট্রলি হচ্ছে ওই যে ধান মারাই করা মেশিন আছে না, এই মেশিনের সাথে সিট লাগাইছে এক্সট্রা দুটো 4 চাকা দিয়ে, এটাকে ট্রলি বলে। এই ট্রলিতে আমি যখন উঠতে যাব, অমনি আমার নজরে পড়লো ওনার পায়ের দিকে। রাসেল ভাই বিশ্বাস করেন, ওনার 2 পায়ে ছিল না, হাঁটুর নিচ থেকে একদম ফাঁকা, মনে হচ্ছিল উনি বাতাসের উপর বসে আছেন। আমি ভয়ে কয়েক কদম পিছিয়ে গেলাম, তখনই ওই বৃদ্ধর গলার আওয়াজ পুরো বদলে গেল। তিনি বিকট গলায় হাসতে হাসতে বললেন, সবাই তো উঠে পড়ে, তুমি কেন উঠলে না? মুহূর্তের মধ্যে ওই ট্রলিটা আর ওই বৃদ্ধ কুয়াশার মধ্যে অদৃশ্য হয়ে যায়। আর ঠিক সেই সেকেন্ডেই আমার পাশ দিয়ে একটা মালবাহী ট্রেন প্রচন্ড গতিতে চলে গেল। আমি খেয়াল করলাম, আমি ঠিক ট্রেনের লাইনের পাশ দিয়ে একটা মালবাহী ট্রেন দেখলাম। ওই রেল লাইনের মাঝখানে দাঁড়িয়েছিলাম। যদি আমি আর 1 সেকেন্ড দেরি করতাম, তবে ওই ট্রেন আমাকে পিষে দিয়ে চলে যেত। পরের দিন সকালে এলাকায় বয়স্ক লোকদের কাছে আমি এই ঘটনা শুনলাম যে অনেক বছর আগে ওই জায়গায় এক বৃদ্ধ ট্রলি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তারপর থেকে অনেকেই নাকি ওই রাতে সেই অশ্লীল ট্রলি দেখেছে, আর যারা ওই ট্রলিতে উঠে গেছে তারা আর ফেরেনি। আসলে ভাই, এইটা একটা ঘটনা, আমাদেরকে একটা আপু ঘটনা পাঠিয়েছে, সরাসরি আমরা তার ঘটনায় যাই। এই ঘটনাটিও একটি অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা। তো যাই হোক, এই ঘটনাটি দিয়েছেন শ্মশানঘাটের একটা ঘটনা। তবে এই লাস্টের ঘটনাটি আমি মনে করবো একটু অনেক ভয়ঙ্কর অ্যান্ড থমথমে পরিবেশে নিয়ে যাবে আপনাদেরকে। আমি এই ঘটনার পর থেকে আর কখনোই অন্ধকার রাতে একা পুকুর ঘাটে বা শ্মশান ঘাটের পাশ দিয়ে হাঁটি না। এখনো মাঝরাতে আমার ঘরের দরজার ওপাশে কারো ভেজা পায়ের শব্দ পাই। আসল ভাই, আসলে গত বছর আমার নানু মারা যাওয়ার পর আমরা সবাই মিলে গ্রামে গিয়েছিলাম। নানু বাড়ির ঠিক পাশে একটা বড় দিঘি, আর তার ওপারে ছিল গ্রামের পুরনো শ্মশান ঘাট। মাঝরাতের পর ওই দিক দিয়ে কেউ চলাচল করে না। এক রাতে আমার প্রচন্ড পানি পিপাসা পাই। আমি ভুল করে নানু বাড়ির পিছনের দরজা দিয়ে বাইরে বের হয়ে টিউবওয়েলের দিকে যাই। তখন রাত প্রায় 3টা। চারিদিকে কুয়াশা আর ঝিঝি পোকার ডাক। পানি খেয়ে যেই ঘরেই ঢুকতে যাব, হঠাৎ দেখলাম দিঘির পাড় থেকে কেউ একজন উঠে আসছে। আমি ভাবলাম হয়তো গ্রামের কেউ। লোকটা পরনে সাদা একটা কাপড়, কিন্তু সে পুরোপুরি ভেজা। তার সারা শরীর থেকে টপ টপ করে পানি পড়ছে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, কে ওখানে? লোকটা কোনো জবাবই দিল না। তিনি জবাব না দিয়ে আমার ঘটনা বা আমার কথা শোনার পরেও সে হাঁটতে শুরু করলো। রাসেল ভাই যে যতই কাছে রাসেল ভাই আমি যতই তার কাছে যাচ্ছে, সে কাছে আসছিল, একটা পচা মাটি আর পোড়া গন্ধ আমার নাকে আসছিল। আমি দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। কিন্তু একটু পরেই শুনলাম দরজার ওপাশ থেকে কেউ আমাকে এইরকম করে আমার দরজায় কেউ ঠোকা দিচ্ছে, ঠিক একটা মানুষের মতো। আর সে নাকি তাকে ডাকছিল এভাবে, বাবা বড় শীত লাগছে, একটু আগুন দিবি? আমি ভয় পেয়ে ল্যাপের নিচে লুকিয়ে পড়লাম। কিছুক্ষণ শব্দটা থেমে গেল। পরের দিন আমি যখন দরজা খুললাম, রাসেল ভাই বিশ্বাস করেন, বারান্দা থেকে শুরু করে একদম আমার দরজার গোড়া পর্যন্ত কাদা আর ভেজা পায়ের ছাপ। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো রাসেল ভাই, পায়ের ছাপগুলো ছিল সাধারণ মানুষের চেয়ে অনেক বড়। মাত্র
3টা আঙ্গুলের ছাপ দেখা যাচ্ছিল। গ্রামের মুরব্বীরা বললেন ওই সন্ধ্যায় শ্মশানে একজনকে দাহ করা হয়েছিল, সে তার শেষ ইচ্ছা পূরণ হয়নি। সে নাকি মাঝরাতে লোকালয়ে আগুন খুঁজতে আসে। রাসেল ভাই, আমি আজও ঘুমানোর সময় আমার নিজের দরজার নিচে দিয়ে দেখি কোনো কাদামাখা পানি আর রেখা আমার ঘরে ঢুকছে কিনা। এটা খুব ভয় লাগে আমার। তো এই ছিল ঘটনা রাসেল ভাইয়া, যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। তো রাসেল ভাই, আমাদের এই চ্যানেলের মাধ্যমে যারাই ঘটনা দেখ বা যেমনই দেখ, তাদের ঘটনায় আমরা পড়ি শুধুমাত্র তাদের ভালোবাসা অর্জনের জন্য। প্লিজ ঘটনাটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ডিয়ার লিসেনার, আজকের ঘটনাগুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আমরা আপনাদের জন্য এইরকম প্রতিদিন ভয়ঙ্কর ঘটনাগুলো মেকিং করতেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাবার লাইগা। ঠিক আছে, আমরা প্রতিনিয়ত আপনাদের চাহিদা বুঝা কিন্তু নতুন নতুন ঘটনা এই চ্যানেলের মাধ্যমে আপলোড করতেছি। ঠিক আছে, আপনাদের কাছে যদি কোনো ভয়ঙ্কর ঘটনা থেকে থাকে তাহলে অহনি আমাদের কাছে পাঠাইয়া দেন আপনাদের সেই ভয়ঙ্কর ঘটনাগুলি। আমরা সেই ঘটনাগুলো পইরা আপনাদেরকে শোনাইতে চাই এবং আমাদের অডিয়েন্স যারা আছে তাদেরকেও শোনাতে চাই। আপনারা কে কোথা থেকে আমাদের ঘটনা প্রতিদিন শোনেন সেটাও আমাদেরকে বলবেন। আমরা অবশ্যই আপনাদের নাম ধইরা ধইরা কমেন্টগুলো পইরা আপনাদেরকে জানিয়ে দিব। যাই হোক, আমাদের ঘটনাগুলো কত দূর থেকে কাদের কাছে, কোন জেলায় কোন গ্রামে পৌঁছাইতেছে সেটাও আমরা একটু দেখতে চাই। আমরা যেভাবে কষ্ট করে যাইতেছি আপনাদের জন্য, আপনারা শুধুমাত্র আমাদেরকে ভালোবাসা দিবেন। এই জন্য আপনারা শুধুমাত্র আমাদেরকে ঘটনা পাঠাবেন, কার কণ্ঠে ঘটনা শুনতে চান এইটাও কমেন্ট করে জানাইবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের কিন্তু এই রকম নতুন নতুন ভৌতিক আর্টিস্টের ঘটনা শোনায় দিব। আর সবচেয়ে বড় কথা হলো, ডক্টর আলিফ ভাইয়া, আফনান ভাইয়া, বাবু ভাইয়া, এ সবারই ঘটনা যদি শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করতে হবে। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এই রকম ভয়ঙ্কর সকল ঘটনাগুলো তুলে ধরি এই চ্যানেলের মাধ্যমে। রাত 10টা 30 মিনিট এই চ্যানেল সার্চ করবেন, দেখবেন নতুন নতুন ঘটনাগুলো পেয়ে যাবেন। এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আবারও বলতেছি যে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য রাত 10:30 বাজে নতুন নতুন ভয়ঙ্করগুলো বাছাই করে, ভয়ঙ্কর ঘটনাগুলো, সত্য ঘটনাগুলো, মানে আমরা চাই আপনাদেরকে একটা থমথমে পরিবেশের মধ্যে পাঠিয়ে দেব। তাই আপনারা কোনো চিন্তা ভাবনা না করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে প্রতিদিন এই চ্যানেলের মাধ্যমে নতুন নতুন বাছাই করা ভয়ঙ্কর সকল ঘটনা নিয়ে। যাই হোক, আপনাদের ঘটনা আমাদের কাছে আসলেই, মানে আপনারা যারা আমাদেরকে মেইল করতেছেন, আবার হোয়াটসঅ্যাপে মেসেজ করতেছেন, সবার ঘটনা কিন্তু আমরা পড়ি এবং সবার ভালোবাসা পাবার লাগে। ঠিক আছে, আপনারা শুধু ঘটনা পাঠান তাহলেই হবে। আমরা আপনাদের ঘটনাটা পাবলিশ করে দিব এই চ্যানেলের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেইল এপিসোডে। আসসালামু আলাইকুম।